গল্পটি খাসা চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আজ মতি নন্দীর ননিদা নট আউট, সেই ননিদা যিনি ছিলেন ক্রিকেট ক্লাব অফ হাটখোলা বা CCH-এর প্রাণপুরুষ, এবং তার ট্যাকটিক্স, যাকে সবাই কিনা বলতো ননিটিক্স, সেইটা দিয়ে তিনি আপ্রাণ চেষ্টা করতেন CCH-কে টেনে নিয়ে যাবার আর বাঁচিয়ে রাখার। চলুন শোনা যাক ননিদা নট আউট। আর এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমরা কিন্তু এই চ্যানেলে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার আপলোড করি। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। শুরু করছি। ক্রিকেট সিজনের শুরুতেই CCH-এর অর্থাৎ ক্রিকেট ক্লাব অফ হাটখোলার নেট পড়ে মোহামেডান মাঠের পাশে, মেম্বার গ্যালারির পেছনে। 4 শরিকের মাঠ। CCH দেয় বছরে 400 টাকা। হেডমালি দুর্যোধন মহাপাত্র। পুজো শেষ হলেই মাঠের মাঝে একখণ্ড জায়গার 4 কোণে বাঁশ পুঁতে দড়ি দিয়ে ঘিরে দেয়। জল ঢেলে আর কয়েকদিন রোলার টেনে ডলাই মলাই করে দুর্যোধন যখন সগর্বে ঘাসবিহীন পাথুরে পিচের দিকে হাত তুলে বলল, কি একখান পিচও বানাইছি দেখো ননিবাবু, লরি চালাই দাও, কিছু হবে নি। তখন ননিদা গম্ভীর থেকে আরও গম্ভীর হয়ে উঠলেন। তারপর খুব ঠান্ডা গলায় বললেন, ক্রিকেট লরি ড্রাইভারদের খেলা নয় দুর্যোধন। মো কি সে কথা বলেছি? গত বছর আপনি বলিলেন কড়া ইস্ত্রি করা শার্টের মতো পেলেন পিচ না হলি ব্যাটসম্যান স্টোরক করি খেলিবে কেমনে, তাই এবছর ইস্ত্রির মতো করি রোলার টানিছি। ক্রিকেট ধোপাদেরও খেলা নয় দুর্যোধন। দুর্যোধন একটু ঘাবড়ে গেলে ননুদার আরও ঠান্ডা গলার স্বরে ক্ষুণ্ণ হয়েই সে বলল, গত বৎসরের আগের বৎসরও বলিলেন কি পিচ বনাইছিস, এ যে খেতি জমি ধানও ছড়াই দিলি গাছও হয়ে যাব। ক্রিকেট চাষাদেরও খেলা নয় দুর্যোধন। এবার দুর্যোধন ভ্রু কুঁচকে বিরক্ত চোখে ননিদার ভাবলেশের মুখের দিকে তাকিয়ে বলল, ক্রিকেট তবে কারা খেলে? ভদ্রলোকেরা। ননিদা আকাশবাণী ভবনের গম্বুজ থেকে শহীদ মিনারের ডগায় উদাস চাহনিটাকে সুইপ করে নিয়ে গেলেন। পিচ হবে স্পোর্টিং, বোলার আর ব্যাটসম্যানকে 50-50 সুযোগ দেবে। দুর্যোধনের বেঁটে শরীরটা জিজ্ঞাসা চিহ্নের মতো বেঁকে গেল একটা অদৃশ্য ভারী গদা তুলতে গিয়ে। দাঁত কিড়মির করে সে বলল, টঙ্কা বাড়াও, ইডেন মতো মো পিচ বনাই দিব। তারপর এই মাঠেই গ্যালারি বসিয়ে টেস্ট খেলা হোক আর কি। ননিদা শহীদ মিনারের গা বেয়ে সরসর করে চোখটাকে নামিয়ে এনে হা হা করে ছুটে গেলেন, বাইরে দিয়ে বাহার সে যাইয়ে। লোক দুটো থমকে গেল পিচের কিনারে এসে, পরস্পরের মুখের দিকে একবার তাকিয়ে বলল, কাহে বাহার সে জায়গা, পূজা হোগা, হোম যজ্ঞকে নিয়ে এই স্থান সাফা কিয়া হয়। ননিদা সসম্ভ্রমে পিচের দিকে ওদের দৃষ্টি আকর্ষণ করল। ক্রিকেট দেবতা কা পূজা হোগা। শুনেই ওরা অবনত মস্তকে পিচের উদ্দেশ্যে করজোড়ে প্রণাম করে মোহামেডান মাঠের বেড়া ঘেঁষে হাইকোর্ট মাঠের দিকে চলে গেল, সম্ভবত চিড়িয়াখানা কি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। এতক্ষণ আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম ও শুনছিলাম। ননিদা কাছে আসতেই বললাম, এটা কি হলো? ট্যাকটিক্স। কুইক আউট করে দিলুম। যদি বলতে ইয়ে হ্যায় ক্রিকেট পিচ, ইসকে উপর হাঁটনা মানা হ্যায়, তাহলে অনেক তর্ক, অনেক ঝামেলা শুরু হতো। ব্যাটসম্যানকে সেটেল করতে দেবার আগেই ফিরিয়ে দেবে। মনে রেখো মতি, এবছর তুমি CCH-এর ক্যাপ্টেন, তোমাকে ট্যাক্টফুল হতে হবে। সবিনয় ঘাড় নেড়ে বললাম, নিশ্চয়, তাছাড়া আপনি তো আছেনই, দরকার পড়লে পরামর্শ নিশ্চয় করব। খুশি করার জন্য কথাগুলো বলিনি, বিপদে ননিদাকে সত্যিই দরকার হবে। ননিদার ট্যাকটিক্স, যাকে আমরা ননিটিক্স নামে আড়ালে অভিহিত করি, কতবার যে CCH-কে বিপদ থেকে উদ্ধার করেছে তা লিখতে গেলে মহাভারত হয়ে যাবে। তবে 2-4টের কথা অবশ্যই উল্লেখ করব। ননিদা গত বছর পর্যন্ত আমাদের ক্লাবের ক্যাপ্টেন ছিলেন। কত বছর ছিলেন সেটা আমার পক্ষে খাতাপত্তর না দেখে বলা শক্ত,
সম্ভবত সিকি শতাব্দী। 12 বছর মাত্র এই ক্লাবে আছি আমি। তার মধ্যে ননিদাকে যে যে রূপে দেখেছি তা বোঝাতে হলে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, সিলেক্টর, স্কোরার, মালি, সাবস্টিটিউট ফিল্ডার, ক্যাপ্টেন প্রভৃতি সবাইকে একত্রে একটি লোকের মধ্যে ভরে দিলে যা হয় উনি তাই। ওনার মুখের ওপর কথা বলতে পারে বা ওনার কথা অগ্রাহ্য করার সাহস দেখাতে পারে এমন কাউকে এখনও সিসিএইচে দেখিনি। অনেককে গাঁইগুঁই করতে শুনেছি, কিন্তু আড়ালে। দুর্যোধনের পোষা নেড়ি কুত্তাটা পর্যন্ত ননিদার গলার আওয়াজ পেলে ল্যাজটাকে নামিয়ে সরে যায়। ননিদাকে এলবিডব্লিউ আউট দিয়ে এক আম্পায়ারকে দেখেছিলাম খেলা শেষে উইকেট থেকে তাঁবুতে না ফিরে হনহনিয়ে উল্টো দিকে বঙ্গবাসী কলেজ মাঠ পেরিয়ে একটা চলন্ত বাসে লাফ দিয়ে উঠে পড়তে। ননিদার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ 12 বছর আগে সিসিএইচের এই নেটে। আমাদের পাড়ার বিশ্বনাথদা 44 সালে মোহনবাগানে ক্রিকেট খেলেছেন। সেই বছর রঞ্জি ট্রফিতে বাংলা দলের 15 জনের মধ্যেও নাকি ছিলেন। আমরা ওনাকে খুব খাতির করি, বিশেষ করে আমি আর চিতু অর্থাৎ চিত্তপ্রিয়। আমাদের দুজনের ইচ্ছে বিশ্বনাথদার সুপারিশে মোহনবাগানে ঢোকা, তারপর খেলা দেখিয়ে উন্নতি করা। উন্নতি বলতে টেস্ট খেলা। বিশ্বনাথ তাকে বলতেই তো চোখ পিটপিট করে বললেন, মোহনবাগানে? আমাদের আপাদমস্তক বাচ্চারেক দেখে আবার বললেন, খেলবি? বলিস কি, তোদের সাহস তো কম নয়। চিতুটা টেঁটিয়া ছেলে, ফস করে বলল, আপনি খেলেছেন, আমরা পারবো না কেন? দুঃখীরাম বাবুর ডাইরেক্ট শিষ্য ফকির বাবুর কাছে আমি তালিম নিয়ে তবেই মোহনবাগানে খেলার কথা চিন্তা করেছি। আর তোরা এখনও রাস্তায় ক্যাম্বিস বল পেটাস, ঘাস চিনদি না গড়ের মাঠের, ফুলটস আর ইয়র্কারের প্রভেদ জানিস না, অথচ মোহনবাগানে খেলতে চাস? পিচের ওপর একটা আধলা রেখে তার ওপর বল ফেলতে পারতুম। কেন জানিস? এ বেলা 4 ঘন্টা, ও বেলা 4 ঘন্টা না গাড়ে আন্ডার দ্য ওয়াচফুল আইজ অফ ফকির বাবু আমি বল করেছি নেটে। যখন আউট অফ 100 95টা বল আধলায় ফেললুম, তখন ফকিরবাবু বললেন, এবার তোকে রিজার্ভে আনবো। এই রকম ব্যাপার ছিল আমাদের সময়। গুরু ছিল, কঠিন সাধনা ছিল। আর এখন? চিতু বলল, আমরাও সাধনা করতে রাজি, যদি কেউ দেখিয়ে দেন একটু। আপনি দেবেন? আমি? বিশ্বনাথদা আকাশ থেকে পড়লেন, আমি অফিস ফেলে এখন ক্রিকেট শেখাবো? বরং তোরা ননির কাছে যা, আমার গুরু ভাই, গুড কোচ, ক্রিকেট নিয়েই দিন রাত পড়ে আছে, ভেরি হার্ড টাস্ক মাস্টার। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তাই নিয়ে দেখা কর। আগে ছোট ক্লাবে খেলে তারপর বড় ক্লাবে খেলতে হয়, বুঝেছিস? বিশ্বনাথদের চিঠি নিয়ে আমি আর চিতু এক দুপুরে গড়ের মাঠে ক্রিকেট ক্লাব অফ হাটখোলার তাঁবুতে হাজির হলাম। মাঠে 4টি ক্লাবের 4টি নেট পড়েছে, প্রতি নেটে গড়ে 10 জন। চিতু বলল, কোনটা সিসিএইচের হবে বলতো? আমি অত্যন্ত মনোযোগে 4টি নেট লক্ষ্য করে শেষে বললাম, ওই ডান দিকেরটা, যেখানে ওই টাকমাথার ঢলঢলে প্যান্ট পরা বেঁটে কালো লোকটা কথা বলছে, ওই বোধহয় ননিদা। কি করে বুঝলি? প্যান্টটা দেখ, মনে হচ্ছে নাকি ওটা ফকিরবাবুর আমলের তৈরি? আর কেউ কি অমন প্যান্ট পরে এখানে আছে? চিতু সারা মাঠে চোখ বুলিয়ে বলল, চল তাহলে ওর কাছে। আপনি কি ননিবাবু? চিতু কাছে গিয়ে খুব স্মার্টলি লোকটাকে বলল। ব্যাট হাতে লোকটি তখন চশমা পরা রোগা ফর্সা একটি ছেলেকে নেটের বাইরে থেকে বোঝাচ্ছিল কিভাবে ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলতে হয়। ছেলেটি তটস্থ হয়ে শুনছে। লোকটি বাধা পেয়ে বিরক্ত চোখে একবার চিতুর দিকে তাকালো মাত্র। ছেলেটিও তাকালো। লুক হিয়ার। লোকটির বাজখাই কণ্ঠস্বরে ছেলেটির সঙ্গে আমিও চমকে উঠলাম। চিতু এক পা পিছিয়ে এলো। এই হচ্ছে স্টান্স। লোকটি দেখাতে শুরু করলো। লেফট শোল্ডার থাকবে এইভাবে, আমার পা লক্ষ্য করো। শরীরের ওজন সমানভাবে 2 পায়ে চালিয়ে দিয়েছি। বোলারের দিকে মুখটা। ভালো কথা, তুমি লেফট হ্যান্ডার না?
আগে হ্যাঁ, ছেলেটি ঢোক গিলে বলল। গুড, ভেরি গুড, আমি একটা লেফট হ্যান্ডারই চাইছি। হ্যাঁ, তাহলে হবে রাইট শোল্ডার। বোলার বল করতে আসছে এখন ডেলিভারি স্টাইলে, দেখো ভালো করে দেখো, এইভাবে ব্যাট উঠছে, ব্যাকলিফট কমপ্লিট। তারপর কি করবে? ফরওয়ার্ড খেলবো, ছেলেটি প্রবল উৎসাহে চটপট বলল। লোকটি সেকেন্ড 15 ওর মুখের দিকে ঠায় তাকিয়ে রইল, যেন চাঁদের নুড়ি দেখছে। তারপর ধীর স্বরে বলল, গবেট। ছেলেটির ফর্সা মুখ লাল হয়ে উঠল। আমি কি বলেছি বলের ডেলিভারি হয়ে গেছে? বল এখন তো বোলারের হাতে। উইকেটের পেস কেমন, বাউন্স কেমন তাই জানো না, আগে থেকেই বলে দিলে ফরওয়ার্ড খেলবো। আপনি ফরওয়ার্ড কিভাবে খেলতে হয় শেখাচ্ছেন তো, তাই বললুম। ছেলেটি প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল। লোকটি আবার সেকেন্ড 15 তাকিয়ে থেকে বলল, বলটা শর্ট পিচ কি ওভার পিচ, স্টাম্পের মধ্যে না বাইরে, কতটা সুইং বা কতটা স্পিন, এসব না দেখেই ফরওয়ার্ড খেলবে? ছেলেটার ভ্যাবাচাকা মুখ দেখে চিতু হাসি সামলাতে পারল না। লোকটি সঙ্গে সঙ্গে ডান হাতের তর্জনীটি চিতুকে লক্ষ্য করে বাঁকিয়ে ঘুড়িতে টুমকি দেওয়ার মতো 3 বার নেড়ে বলল, কাম হিয়ার। চিতু খুব স্মার্ট ছেলে, সঙ্গে সঙ্গে সে বিশ্বনাথ দার চিঠিটা এগিয়ে ধরল। আপনি যে ননীবাবু তা দেখেই বুঝে গেছি। বটে, লোকটি চিঠি পড়তে পড়তে বলল। বুঝে গেছো? আমি নয়, মতিই আপনাকে চিনেছে এই ঢোলা প্যান্টটা দেখে। ননীদা সেকেন্ড 10 আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। কেমন ভয় ভয় অস্বস্তি শুরু হলো আমার। চিতুটার উপর রাগও ধরল। ফোঁপর দালালি করে এত কথা বলার কি দরকার? ননীদা কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করেছেন। চিতু অমনি বলল, আমার নাম চিত্তপ্রিয়, আই অ্যাম আ লেফট হ্যান্ডার। ননীদের খোলা ঠোঁট দুটি একটা ফার্স্ট ইয়র্কারকে সামাল দেওয়ার মতো ঝটিতে বন্ধ হয়ে গেল। অ্যান্ড অ্যান ওপেনিং ব্যাট লাইক নরি কন্ট্রাক্টর। চিতু বুক চিতিয়ে বলল। কন্ট্রাক্টর তখন দারুণ খেলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের বছরেই একটা সেঞ্চুরি করেছে টেস্টে। তোমার লোয়েস্ট রান কত? চিতু একটু থতমত খেলো, বেশ দ্রুতই বলল, ঠিক মনে পড়ছে না, তবে 10-এর কম নয়। কটা জিরো করেছো? একটাও না। লক্ষ্য করলাম ননীদার ঠোঁট দুটো এবার ফুল টস দেখে ব্যাট তোলার মতো খুলতে শুরু করলো এবং সপাটে পুল করলো। তার মানে এখনো খেলাই শেখোনি। অবধারিত বাউন্ডারি, সুতরাং রানের জন্য দৌড়বার দরকার নেই, এই রকম ভঙ্গিতে ননীদা চিতুর দিকে পেছন ফিরলেন এবং এতক্ষণ অপেক্ষমান ছাত্রটিকে উদ্দেশ্য করে বললেন, ব্যাট যখন ওপর থেকে নামবে একদম পারপেন্ডিকুলার স্ট্রেট নামবে, এসো দেখাচ্ছি। নেটের মধ্যে ননীদা যখন একটা বল গুড লেংথ বরাবর পিচের উপর রেখে ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলার মহড়া দিচ্ছিলেন, তখন চিতুকে বললাম, এখানে পেঁয়াজি করিসনি, লোকটা কড়া আর খেলাও বোঝে। চিতু তাচ্ছিল্য ভরে কাঁধ ঝাঁকালো। ননীদা নেট থেকে বেরোলেন। তাঁবুর লোহার ফেন্সিংয়ের ধারে একটা জায়গার দিকে আঙুল দেখিয়ে ছাত্রটিকে বললেন, ওখানে গিয়ে যেমনটি দেখালাম ঠিক সেইভাবে ফরওয়ার্ড ডিফেন্সিভে শ্যাডো প্র্যাকটিস করো 50 বার, যাও। তারপর চিতুর দিকে ফিরে বললেন, ইয়েস মিস্টার নরি কন্ট্রাক্টর, প্যাড অন। তারপর আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, তোমার নাম মতি, ফাস্ট বল করো? আগে হ্যাঁ। এবং নিমেষে লিন্ডওয়ালকে হুক করার জন্য প্রয়োজনীয় ফুটওয়ার্কে দ্রুততায় যোগ করলাম, মানে চেষ্টা করি। দেখি কেমন চেষ্টা করো, যাও কন্ট্রাক্টরকে বল করো। এইবার আমার উভয় সংকট। চিতু আমার বলে সুবিধা করতে পারে না, বিশেষ করে শর্ট লেংথগুলো। যদি তেড়ে বল করি তাহলে ননীদার সামনে চিতুর অবস্থা কাহিল হয়ে পড়বে, হয়তো সিসিএইচে ওকে নেবেই না। আবার আমি যদি চিতুর মুখ চেয়ে ঢিলে বল করি তাহলে আমাকেই হয়তো আউট হতে হবে। মাঝামাঝি পথ নিলাম। যত জোরে পারি উইকেটের বাইরে দিয়ে বল করতে লাগলাম। বলের পেস কেমন ননীদা সেটুকু বুঝলেই হলো।
নেটের পিচ খুব খারাপ। কয়েকটা বল বিশ্রীভাবে লাফিয়ে উঠল, শ্যুট করলো। চিতু ডাইনে বাঁয়ে গাঁইতির মতো ব্যাট চালালো। যেগুলো ব্যাটে বলে হলো তার বেশিরভাগই ব্যাটের কানায় লেগে স্লিপ বা উইকেট কিপারের, যদিও নেটে কেউ ছিল না, মাথার ওপর দিয়ে নেট টপকে মোহামেডান মাঠের বেড়ায় ঠকাস ঠকাস শব্দ করল। আর চোখে ননিদার দিকে তাকালাম। দেখি এক দৃষ্টে তিনি নভেম্বর আকাশের শোভা দেখছেন। নেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে উদাসীন। ফেন্সিংয়ের ধারে ননিদার ছাত্রটি সমানে টিউবওয়েল হ্যান্ডেল টেপার মতো ব্যাট হাতে সামনে ঝুঁকে ওঠানামা করে যাচ্ছিল। পাম্প করা থামিয়ে এখন সে ফেলিয়ে আমাদের দিকে তাকিয়ে। ননিদা তার দৃষ্টি আকাশ থেকে আকাশবাণী ভবনের চূড়ো এবং তারপর ইডেনের প্রেস বক্স হয়ে মোহনবাগান মাঠের সবুজ গ্যালারির উপর রেখে বাজখাঁই গলায় বললেন, কটা হলো? বোলিং মার্কে ফিরে যাচ্ছিলাম। থমকে বললাম, গুনিনি তো। ননিদা আরেকটু গলা চড়িয়ে বললেন, 50টা হয়েছে। সঙ্গে সঙ্গে ফেন্সিংয়ের ধারে দ্রুত টিউবওয়েল পাম্প শুরু হলো। ননিদার আঙুলের 3টে টুমকিতে চিতু নেট থেকে বেরিয়ে এলো। উই ডোন্ট প্লে ফর ফান। ক্রিকেট একটা আর্ট, আয়ত্ত করতে সাধনা লাগে। 2 রকমের ক্রিকেটার হয়, একদল ব্যাটকে কোদাল ভাবে, বাকিরা ভাবে সেতার। একদল কুলি, অন্যরা আর্টিস্ট। পিচ যদি কোদাল চালাবার মতো হয় তাহলে ব্যাটকে কোদালই করতে হয়। প্যাড খুলতে খুলতে চিতু বলল। ননিদার মুখ থমথমে হয়ে গেল। আমাকে লক্ষ্য করে বললেন, উইকেট সোজা বল করবে আর লেংথে বল ফেলবে, কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। লেংথ আর ডিরেকশন, এ দুটোই কমান্ড আনতে না পারলে বোলার হতে পারবে না। শুধু তখনই এ দুটো জিনিস ভুলবে যখন কুলিরা ব্যাট করবে। সোজা মাথা টিপ করে তখন বল ছাড়বে। তুমি কাল থেকে নেটে আসবে রেগুলার। আর ওহে কন্ট্রাক্টর, তুমি অন্য ক্লাব দেখতে পারো। ননিদা কথা শেষ করেই তাঁবুর দিকে হনহনিয়ে চলে গেলেন। চিতুর জন্য মনটা খারাপ হয়ে গেল এক যাত্রায় পৃথক ফল হওয়াতে। অপমানে চিতুর মুখটা তখনও বেগুনি হয়ে আছে। ওকে বললাম, চল বরং অন্য ক্লাব দেখি আমরা, ঢের ক্লাব আছে এই গড়ের মাঠে। চিতু গোঁজ হয়ে রইল। ননিদার ছাত্রটি চুপ করে পাশে এসে দাঁড়িয়েছিল। চশমার কাঁচ রুমালে মুছতে মুছতে বলল, প্রথম দিন আমায় বলেছিলেন বছর 3 দুর্যোধনের সঙ্গে পিচে জল দেওয়ার কাজ করতে, তাতে যদি ক্রিকেট সম্পর্কে কিছু জ্ঞান হয়। তারপর 5 বছর রোলার টানার কাজ। চিতু তিক্ত স্বরে মন্তব্য করল। ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমিও খুব বিরক্ত ভঙ্গিতে বললাম, এইরকম একটা পাগলের কাছে আসতে হবে জানলে কে আর আসতো। ভাবা যায় ব্যাট দিয়ে 50 বার করে করে ওঠানামা করা। কাল ব্যাকলিফট শিখেছি, গুনে 100 বার ব্যাট তুলতে হয়েছে আর নামাতে হয়েছে। হ্যাঁ বলেন কি? আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এরপর ড্রাইভ, হুক, কাট, পুল এসবও কি 50 বার 100 বার ওইভাবে করতে হবে? শিউরে উঠে ছেলেটি বলল, না তারও আগে ফিল্ডিং শিখতে হবে বলেছে। কমপ্লিট ক্রিকেটার তা না হলে হওয়া যায় না। 200 থ্রো আর 200 ক্যাচ লোফা রোজ। রানিং বিটুইন দ্য উইকেট? আমি ওকে ভয় পাওয়ানোর জন্য বললাম, প্যাড পরে ব্যাট হাতে 100 বার ছোটাছুটি করতে হবে না? চিতু এবার বিরক্ত স্বরে বলল, বাজে কথা রাখতো, এভাবে উজবুকরাই খেলা শেখে। এরপর চিতু আমাকে ফেলেই রেড রোড অভিমুখে চলে গেল। পরদিনই CCH-এর চির প্রতিদ্বন্দ্বী রূপলী সঙ্গের সম্পাদকের সঙ্গে সে দেখা করল। আমি কিন্তু হাট খোলাতেই রয়ে গেলাম। ননিদার ছাত্রটির সঙ্গে আমার খুব ভাব হয়ে গেল। ওর নাম অঞ্জন কর, বড়লোকের ছেলে, ক্রিকেটের অনেক বই পড়েছে। ব্র্যাডম্যানের আর্ট অফ ক্রিকেট বইটা পড়ে প্রচুর জ্ঞান সংগ্রহ করে ফেলেছে, কিন্তু ক্রিকেট কখনো খেলেনি। তাই প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে এসেছে ননিদার কাছে। বড় খেলোয়াড় হওয়ার ইচ্ছে মোটেই নেই। ভদ্র এবং লাজুক অঞ্জন আমাকে একবার বলেছিল, খুব ইচ্ছে করে নেভিল কার্টাসের মতো লেখক হতে। ওনার সব বই আমার পড়া হয়ে গেছে।
আমি তখনও কার্ডাসের নাম জানতাম না, তাই বোকার মতো শুধু হেসেছিলাম আর মনে মনে বলছিলাম, ছেলেটা আমারই বয়সী কিন্তু পণ্ডিত। ওকে আমার ভালো লাগে এই জন্য যে অনেক জেনেও জালিয়াত নয়, বাজে তর্ক করে না এবং ক্রিকেটে তার যে কিছুই হবে না অকপটে তা স্বীকার করে। অঞ্জন এর পরে ইঞ্জিনিয়ারিং পাশ করে বিলেত যায়, ফিরে এসে এখন দুর্গাপুরে বড় চাকরি করছে। সিসিএইচের সঙ্গে ওর সংযোগ কখনো ছিন্ন হয়নি। ক্রিকেটকে ও সত্যিই ভালোবাসে। 12 বছর পর আজ আমার হঠাৎ সিসিএইচের নেটে প্রথম দিনের কথা মনে পড়ল। নেটের ধারে আমি, ননিদা এবং ভবানী দাঁড়িয়ে প্র্যাকটিস লক্ষ্য করছি। এখন আমি ক্লাবের সিনিয়র প্লেয়ার, এবছরের ক্যাপ্টেন। প্রতিবারের মতো এবারেও নতুন কয়েকটি ছেলে এসেছে। আমরা 3 জন সিলেকশন কমিটির মেম্বার। অবশ্যই নামকা বাস্তে, কেননা ননিদা যা সিলেক্ট করেন আমরা তাতেই সই করে দিই বিনা প্রশ্নে। 2য় ডিভিশন ক্লাব, প্লেয়াররা কেউ চাঁদা দেয় না। বছরের বাজেট প্রায় 2000 টাকা। কীভাবে যে টাকা আসে একমাত্র ননিদাই তা জানেন। ম্যাচ খেলার দিন 3টে ব্যাটের মুখ দেখা যায়। খেলার শেষে ননিদা ব্যাটগুলো কাঠের বাক্সটায় ভরে তালা এঁটে চাবি নিজের কাছে রাখেন। ব্যাট 3টি দিয়ে অন্তত 80টা ম্যাচ খেলা হয়েছে। এবছর নতুন একজোড়া না কিনলেই নয়। ননিদাকে সে কথা বলতে উনি ঘাড় নেড়ে বলেছিলেন, হবে হবে, একখানা যা মক্কেল এবার পাকড়েছি, ব্যাট কেন, গ্লাভস, প্যাড, নেট সব হবে। ক্লাবের প্যাড 4 জোড়া, ব্যাটিং গ্লাভস 3 জোড়া। ব্যবহার করতে করতে ঢলঢলে হয়ে গেছে সেগুলো, আঙুল থেকে খুলে খুলে পড়ে। ঘামে এবং ময়লায় এখন এমন দুর্গন্ধ ছড়ায় যে উইকেট কিপাররা পর্যন্ত পিছিয়ে বসে। গৌতম জানিয়েছে নতুন উইকেট কিপিং গ্লাভস না পেলে সে এবছর ম্যাচে 40টা বাই দেবেই। প্র্যাকটিসের জন্য একটা ব্যাট ঠিক করা আছে। কেউ বলে সেটা কাঁঠাল কাঠের, কেউ বলে শালের, কেউ সঠিক বলতে পারে না, যেহেতু প্রায় পুরো ব্লেডটাই কালো সুতোর ব্যান্ডেজে ঢাকা। যেটুকু দেখা যায় সেটার রং 200 বছরের পুরনো কাগজের মতো। ওজন 6-7 পাউন্ড, হ্যান্ডেলটা মচমচ করে। গোটা চারেক বল নেট প্র্যাকটিসের জন্য বরাদ্দ থাকে। সিসিএইচের সাধারণত একটি বলে 2-3টি ম্যাচ খেলে। আমি একবার আপত্তি তুলে বলেছিলাম, ননিদা বলের ব্যাপারে অন্তত খরচ কমাবার চেষ্টা করবেন না, নতুন বল না হলে সুইং করানো যায় না। তাছাড়া পুরনো বল নিয়ে খেলতে নামছি, এতে কি ক্লাবের প্রেস্টিজ থাকে? ননিদা 15 সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে তারপর বলেছিলেন, আইনে কি বলা আছে নতুন বল নিয়ে খেলতে হবেই, নয়তো খেলতে দেওয়া হবে না? তা লেখা নেই। মাথা চুলকে বললাম, বল সুইং করলেই ম্যাচ জেতা যাবে? না তা কেন, কিন্তু সম্ভাবনা তো জেতার জন্যই খেলা। পুরনো কি নতুন, যে বলে উদ্দেশ্য সিদ্ধি হবে সেই বলেই খেলবে। এরপর আর কথা চলে না। ম্যাচে খেলা বলগুলি ননিদা কাঠের বাক্সটায় রেখে দেন। প্র্যাকটিসের বল নরম হয়ে তুবড়ে ফুলে উঠলে বা সেলাই ছিঁড়ে গেলে বাক্স থেকে বার করে বদলি করে দেন। 7টি ছেলে এখন নেটে রয়েছে। ননিদা ঘড়ি ধরে এক একজনকে ব্যাট করাচ্ছেন। অধিকাংশই 2nd ডিভিশনের তুলনাতেও খুব কাঁচা। বিরক্তিতে ননিদার মুখ কুঁচকে রয়েছে। এক একজনের দিকে মিনিট খানেক তাকান আর আকাশে চোখ তুলে বিড়বিড় করেন। যত সব জোটে এসে আমারই ঘাড়ে। তারপরেই চেঁচিয়ে ওঠেন, নেক্সট ম্যান। ভবানী এতক্ষণ আমার পাশে দাঁড়িয়ে ফিসফিস করছিল, একটাও পাস করবে না, দেখে নিস। আজ নিয়ে 18টা ছেলে ট্রায়াল হলো, সোবাস কানহাই না পেলে বুড়োর মন উঠবে না। আরে বাবা, এটা কি টেস্ট টিমের ট্রায়াল? থাকবো তো আমরা লিগ টেবিলের তলার দিকে, অত বাছাবাছি করে নেবার দরকার কি? হ্যাঁ, ক্লাবে চিরকাল তো থাকতে আসছে না আমাদের মতো, ডানা গজালেই ফুড়ুক করে উড়ে পালাবে। আমার মতে ভালো প্লেয়ার নেওয়াই উচিত নয়। তুই কি বলিস? ভবানীকে আমি হাড়ে হাড়ে চিনি, কিছু বললেই সেটা ননিদার কানে তুলে দেবে, তাই চুপ করে রইলাম। তাতে ওর কথা বলায় কোনো অসুবিধা হলো না। এই ছেলেটাকে দেখ, স্টাইলটা ভালোই মনে হচ্ছে।
ভবানী খুব মন দিয়ে নেটে ব্যাট করছে যে ছেলেটি, তার দিকে নয়, ননিদাকে লক্ষ্য করতে লাগলো। ননিদা বেশ আগ্রহ ভরে ছেলেটিকে দেখছেন, দু একবার মাথা নেড়ে যেন তারিফ করলেন। ভবানী সঙ্গে সঙ্গে লাভলি বলে চেঁচিয়ে উঠল। ননিদা ভ্রু কোঁচকালেন। ভবানী ও নো নো বলে উঠল শখেদে। ভবানীর খুব শখ অন্তত একবার সিসিএইচের ক্যাপ্টেন হবার, কিন্তু ননিদা বাদ সেধেছেন। দুবার তিনি ভবানীর দাবি নাকচ করেছেন এই বলে, টিমটাকে কি ডোবাতে চাও? ক্যাপ্টেন্সি মানে ট্যাকটিক্স, অর্থাৎ বুদ্ধির খেলা দেখাতে হবে। ওর বুদ্ধির তো ভাঁড়ে মা ভবানী। ভবানী কিন্তু হাল ছাড়েনি, সমানে ননিদাকে খুশি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবানী তার অফিসে নিজেকে ক্লাবের ক্যাপ্টেন রূপে পরিচিতি দিয়েছে। তাছাড়া যে মেয়েটিকে সে বিবাহের প্রস্তাব দিয়েছে সে ভবানীর অফিসেই চাকরি করে। বিবাহে মেয়েটি এখনও গড়িমসি করছে। তার মতে ভবানীর নাকি যথেষ্ট ব্যক্তিত্ব নেই, তাই মাঠের মাঝে কর্তৃত্ব ও দাপট মেয়েটিকে দেখাবার ইচ্ছা তার খুবই। আমাকে অনুরোধ করেছে চুপি চুপি, এই দু একটা ম্যাচে তুই বস না, তাহলে আমি ক্যাপ্টেন্সির চান্স পাই সিনিয়র মোস্ট প্লেয়ার হিসেবে। প্লিজ মতি, আমার অনুরোধটা রাখ, নয়তো আমার বিয়ে করা হবে না। মিনুকে যেভাবেই হোক ইমপ্রেস করাতেই হবে। আমি ওকে কোনো কথা দিইনি, তাইতে ও মনে মনে চটে আছে আমার ওপর। আমিও সাবধানে আছি ওর সম্পর্কে, কখন বিপদে ফেলে দেবে কে জানে। ভবানীর একমাত্র গুণ অনেকক্ষণ উইকেটে থাকতে পারে রান না করে, এজন্য টিমে ওকে অবশ্যই রাখতে হয়। ভবানীকে চটাবার ইচ্ছে আমার একদমই নেই, যেহেতু এবছর আমি ক্যাপ্টেন। জানি ওর শরণাপন্ন হতেই হবে কোনো না কোনো সময়। ঠিক করেই রেখেছি একটা সহজ ম্যাচের আগে আঙুলে চোট লাগার অজুহাত দিয়ে বসে যাব। হলো না বলতে বলতে ননিদা নেটের মধ্যে ঢুকে ছেলেটির হাত থেকে ব্যাটটা ছিনিয়ে নিলেন। বলের লাইন হচ্ছে এই, আর তোমার বাঁ পা থাকছে ওখানে, লাইনে পা আনো, বাঁকাতটা এইভাবে। ননিদা কাল্পনিক বলের লাইনে পা রেখে ব্যাট চালালেন এবং এক্সট্রা কভারে কাল্পনিক বলটির বাউন্ডারি লাইন পার না হওয়া পর্যন্ত তাকিয়ে রইলেন। এইভাবে ড্রাইভ আর ফলো থ্রু হবে, মাথা আর কাঁধ আসবে বলের পিচের উপরে। ব্যাটটা ওর হাতে ফিরিয়ে দিয়ে ননিদা আমাদের পাশে এলেন। বুঝলে, স্ট্রেট ব্যাট আর ডিফেন্স এই হলো ব্যাটসম্যানশিপের 90%। অথচ আজকালকার ছোকরারা এ দুটো রপ্ত না করেই ব্যাট চালায় সোবার্সের মতো। নেটের মধ্যে থেকে ছেলেটি মুখ ঘুরিয়ে ননিদার দিকে তাকালো একবার, কাঁধটা ঝাঁকিয়ে স্টান্স নিল। বল করছে 3টি ছেলে, তার মধ্যে একটি মাঝে মাঝে গুগলি ছাড়ছে। ননিদা বিড়বিড় করলো, লেংথে বল ফেলা শিখলো না বাবু, এখনই গুগলি দিচ্ছে, কিচ্ছু হবে না। ওর প্রথম বল লেগ স্টাম্পের বাইরে পড়ে অফ ব্রেক করে বেরিয়ে গেল। ব্যাটসম্যান ছেড়ে দিল। ননিদা বলে উঠলেন, ভেরি গুড। ভবানী সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, কারেক্ট। এর পরের ছেলেটির কাছ থেকে এলো সোজা একটি হাফ ভলি। ব্যাটসম্যান ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলে আস্তে বোলারের কাছে বলটা ঠেলে দিল। ননিদা ভ্রু কুঁচকে বললেন, এটা লং অন বাউন্ডারিতে পাঠানোর কথা। ভবানী চিৎকার করে বলল, ড্রাইভ ড্রাইভ, হিট হার্ড মাই বয়। ছেলেটি বিরক্ত চোখে আমাদের দিকে তাকালো। পিচে বোধহয় ইটের কুঁচি আছে। তৃতীয় বলটি হঠাৎ ফোনা তোলার মতো সোজা খাড়া হয়ে ছেলেটির কানের পাশ দিয়ে নেট ডিঙিয়ে গেল। মুহূর্তের জন্য ওর মুখ ভয় ফ্যাকাশে হলো। হুক করবার বল ছিল। হুক হুক, সপাটে, ডোন্ট বি অ্যাফ্রেড। পরের বলটি পিচে পড়ার আগেই ছেলেটি লাফিয়ে 2 গজ বেরিয়ে বলটিকে সোজা 70 গজ দূরে কাস্টমস টেন্টের উপর ফেলে দিল। ননিদা উত্তেজিত হয়ে এগিয়ে গিয়ে বললেন, দেখো বলের লাইন থেকে পা কত দূরে ছিল। তার আগে দেখুন বলটা কত দূর গেল। ছেলেটি কাস্টমস টেন্টের দিকে ব্যাটের ডগা তুলে বলল, এতে 6টা রান পাওয়া যাবে, আর রানের জন্যই ব্যাট করা, তাই না? ননিদার মুখ থমথমে হয়ে গেল। ভবানী অসহায়ভাবে আমার আর ননিদার মুখের দিকে তাকাতে লাগলো। হঠাৎ দুর্যোধন দুর্যোধন বলে ডাকতে ডাকতে ননিদার টেন্টের দিকে রওনা হয়ে গেলেন।
ভবানী বলল, ঠিক জবাব দিয়েছি, কি বলিস? এগিয়ে গিয়ে বললাম, আগের থেকে ননিদার সহ্য শক্তি অনেক বেড়ে গেছে রে। তারপর চেঁচিয়ে ছেলেটিকে বললাম, তোমার নাম কি ভাই? তন্ময় বোস। এই বলেই তন্ময় লেগ ব্রেক করা বলটাকে অফ স্টাম্পের উপর থেকেই লেট কাট করলো। সঙ্গে সঙ্গে আমি ননিদাকে দেখার জন্য তাঁবুর দিকে তাকালাম। ফেন্সিংয়ের গেটের কাছে ননিদা কথা বলছেন দুর্যোধনের সঙ্গে, কিন্তু তাকিয়ে আছেন নেটের দিকে। দেখলাম বিরক্তি ভরে মাথাটা নাড়ছেন। আমি জানি মনে মনে এখন উনি কী বলছেন। 12 বছর আগে আমায় বলেছিলেন, ফ্যান্সি শট, এসব হচ্ছে ফ্যান্সি শট, সিজন শুরু হওয়ার 1 মাসের মধ্যে খবরদার লেট কাট করবে না। ন্যাচারাল ক্রিকেটার ছেলেটার হবে মনে হচ্ছে, ভবানী বিজ্ঞের মতো বলল, অবশ্য যদি গেঁজে না যায়। কিন্তু এখনই লেট কাট করলো, এ সম্পর্কে ননিদা কি বলেন তোর মনে আছে তো? ভবানীকে উস্কাবার জন্য বললাম। নিশ্চয় মনে আছে। ভবানী ভারিক্কি চালে নেটের কাছে গিয়ে বলল, দেখো তন্ময়, লেট কাট ফাট জানুয়ারি মাসের আগে আমাদের ক্লাবে মারা বারণ। তন্ময়ের মুখে অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল। মনে হলো হাসবে না রাগবে ঠিক করে উঠতে পারছে না। ভবানী ভারী গলায় এবার বলল, উই ডোন্ট প্লে ফর ফান। তাহলে কি জন্যে খেলেন? তন্ময় আরও অবাক হয়ে জিজ্ঞেস করল। ভবানী ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে তাকালো। ও আশা করেনি এইরকম একটা প্রশ্নের সম্মুখীন কোনোদিন হতে হবে। আমি কিঞ্চিত খুশি হয়েই মুখে বিব্রত ভাব ফোটালাম। ভবানী জবাবের জন্য আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম, ননিদা বলেন আমরা খেলি জেতার জন্য। নিশ্চয়ই, আমিও সেই জন্যই খেলতে চাই। তন্ময় নেট থেকে বেরিয়ে প্যাড খুলতে খুলতে বলল, কিন্তু মজাটাকে বাদ দিয়ে নয়। মজা না পেলে খেলা আর খেলা থাকে না, খাটুনি হয়ে যায়। আমি তো মজা পাবো বলেই ক্রিকেট খেলতে এসেছি। পা কিংবা কাঁধ বলের লাইনে এলো কি না তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। বলটা ব্যাটের ঠিক মাঝখানে লাগানোর সুখটা পেতে চাই। ভবানী তাড়াতাড়ি বলল, সুখ চায় যারা স্বার্থপর, কিন্তু ক্রিকেট টিম গেম, দলের কথা ভেবে খেলতে হয়। তন্ময় বলল, স্বার্থপর কিছু প্লেয়ার আছে বলেই লোকে খেলা দেখতে আসে, যারা পিটিয়ে খেলে তাদের খেলায় কি দেখতে ইচ্ছে করে না? প্রশ্নের উত্তর না দিয়ে ভবানী, এই ননিদা বোধহয় ডাকছেন, এই বলে হঠাৎ তাঁবুর দিকে চলে গেল। আমি জানি তন্ময়ের কথাগুলো ননিদার কানে তুলে দেওয়ার জন্যই ও তাড়াতাড়ি গেল। তন্ময়ের নিকষ কালো রং, ছিপছিপে লম্বা বেতের মতো শরীর, বাড়তি মেদ ও মাংস কোথাও নেই। মাথার চুল হাল আমলের বিভাগীদের মতো ঝাঁকড়া হয়ে ঝুলে পড়েছে ঘাড় পর্যন্ত। ওর বুটটা পুরনো আর তালি মারা, জামা প্যান্ট ময়লা, চোখের চাহনিতে ঔদ্ধত্য ও চ্যালেঞ্জ ঝকঝক করছে। ক্যাপ্টেন হিসেবে কেমন একটু আশ্বস্ত বোধ করলাম। এই সব ছেলেরাই হারা ম্যাচ হঠাৎ জিতিয়ে দিতে পারে। নিজের নাম বলে ওকে জানালাম এবছর আমি সিসিএইচের ক্যাপ্টেন। তারপর বললাম, ননিদা বা ভবানীর মনোভাবের সঙ্গে আমার ক্রিকেট ধারণার একদমই মিল নেই। ওনারা গোঁড়াপন্থী, খেলাটাকে জীবন মরণ সমস্যা বলে ধরে নেন, কিন্তু খেলাকে আমি ধরি নিজেকে প্রকাশ করবার একটা উপায় হিসেবে। আমার কথা তন্ময় ঠিকমতো বুঝলো কিনা জানি না, তবে হাসলো। আমাকে কি এরা খেলাবে? খেলানো তো উচিত, ব্যাটসম্যান 2-3 জনের বেশি নেই। এরা পয়সা করি কিছু দেবে কি? আমি অবাক হয়ে বললাম, তুমি কি ফুটবল পেয়েছো? কলকাতায় ক্রিকেট প্লেয়ার কজন টাকা পায়, তাও 2nd ডিভিশন ক্লাবে? আমাকে বুট কিনতে হবে, জামা প্যান্টও করাতে হবে। আমি চুপ করে রইলাম। টেনে টুনে একজোড়া বুটের দাম হয়তো সিসিএইচ দিতে পারবে, কিন্তু তার আগে তন্ময়কে প্রমাণ করতে হবে সে অপরিহার্য। আচ্ছা, ওই টাকমাথা বেঁটে কালো লোকটা এই ক্লাবের কে? ক্রমশ টের পাবে ননিদা এই ক্লাবের কে এবং কতখানি। তন্ময় পকেট থেকে একটা দোমড়ানো সিগারেট বার করে আমায় বলল, দেশলাই আছে দাদা? প্রতি বছর মরশুম শুরুর আগে ক্লাব সদস্যদের মধ্যে একটা ম্যাচ খেলা হয়। সভাপতির একাদশ বনাম
ননিদার একাদশ। ম্যাচ না বলে ফিস্ট বলাই ভালো। লাঞ্চের নামে হয় ভুরি ভোজ, তারপর আর কারুর খেলায় উৎসাহ থাকে না, অবস্থাও থাকে না। মিষ্টি নরম রোদে ঘাসের উপর বেশিরভাগই গড়িয়ে পড়ে। রিজার্ভে যে ছেলেরা থাকে তারাই তখন খেলে। ননিদা খেলাটাকে প্রীতি সম্মেলন হিসেবে দেখেন 50 ভাগ। পৃষ্ঠপোষকদের তোয়াজ করার জন্য 25 ভাগ রেখে বাকি অংশটুকু নবাগতদের ট্রায়াল হিসেবে গণ্য করেন। সভাপতি হন তার নিজের টিমের ক্যাপ্টেন, আর একদিকের ক্যাপ্টেন ননিদা নিজে। ক্লাবের যাবতীয় কর্মকর্তা ও তাদের বাচ্চা ছেলেরা থাকে সভাপতির দলে, আর জনাদশেক অতিরিক্ত নিয়মিত প্লেয়ার ও একজন উইকেট কিপার। খেলা শুরুর আধ ঘন্টার মধ্যেই একে একে অতিরিক্তদের মাঠে ডাক পড়ে। ননিদার দলে থাকে নবাগত ছেলেরা ও ননিদার সমসাময়িক ও তদূর্ধ্ব বয়সী বিগত দিনের কয়েকজন প্লেয়ার। যদিও দুটি দলের নামে একাদশ শব্দটি আছে, আসলে সেটা অষ্টাদশ কি ত্রয়োবিংশও হতে পারে। নির্ভর করে মাঠে খেলার আগে কজন হাজির হয়েছে। সদস্যরা গেস্টও আনতে পারে, সেজন্য মাথা পিছু 5 টাকা করে দিতে হয়। ভবানীর গেস্ট এবার মিনতি ওরফে মিনু। অফিসের দারোয়ান ইনচার্জ কাম রিসেপশনিস্ট গুঁপো রঞ্জনবাবু আমার গেস্ট। অফিসে যত লোক দেখা করতে আসে, রঞ্জন সেনগুপ্ত তার শতকরা 5 জনকে ভেতরে যেতে দেয়। আশা করছি এরপর আমার সঙ্গে যারা দেখা করতে আসবে তারা ওই শতকরা 5 জনের অন্তর্ভুক্ত হবে। টপ কর্মকর্তারা যারা বাৎসরিক মোটা দক্ষিণা দেয়, তাদের গেস্টদের জন্য চাঁদা নেওয়া হয় না। তাদের সঙ্গে আসে স্ত্রী, পুত্র, কন্যারা। ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনও ননিদার হাতে। অর্থবান, যশলোভী, ঈষৎ বোকা ধরনের তোষামোদপ্রিয় লোক খুঁজে বার করে তাকে নানানভাবে জপিয়ে প্রেসিডেন্ট বানিয়ে, ননিদা বলেন ট্যাকটিক্স প্রয়োগ করে, মোটা টাকা আদায় করার দায়িত্ব ননিদাই এতকাল বহন করে আসছেন। এই টাকার উপরেই ক্লাবের জীবন মরণের অর্ধেক নির্ভর করে। আগের প্রেসিডেন্ট ছিল কাউন্সিলর দুলাল দাঁ। ইলেকশনে হেরে গিয়ে ডোনেশন ছাঁটাই করে 1/6 নামিয়ে এনেছে। ননিদা প্রতিশ্রুত ছিলেন ইলেকশনে সিসিএইচ খাটবে, কিন্তু কাজের সময় লুচি আলুর দমের বাক্স সংগ্রহ ছাড়া ছেলেরা আর কিছুই করেনি। এবার ননিদা নাকি শাঁস আলু একজনকে পাকড়িয়েছেন। চাঁদ মোহন শ্রীমানি টেস্ট ম্যাচের 5টি টিকিট চেয়েছে, বিনিময়ে 1,500 টাকা দেবে। ননিদা প্রতিশ্রুতি দিয়েছেন সিএবিতে তাকে কোনো একটা কমিটিতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। শ্রীমানি বলাই বাহুল্য এবছর আমাদের প্রেসিডেন্ট। গুড়, ঘি ও চালের আড়তদার, গোটা 5 রেশন দোকানের সে মালিক। শ্রীমানিকে প্রথম দেখলাম এই খেলার দিন। গৃহিণী ও 2 ছেলেকে নিয়ে ওর মোটর পৌঁছতেই ননিদা ছুটে গিয়ে গাড়ির দরজা খুলে দিলেন। গাড়ি থেকে প্রথমে যখন শ্রীমানির পা বেরোলো, কে যেন পেছন থেকে আসতে বলল, এই যে হাথি মেরা সাথী। পেছন ফিরে দেখলাম তন্ময় আর গুটি চারেক নতুন ছেলে ফিক ফিক করে হাসছে। শ্রীমানি নামার পর হাঁফ ছেড়ে গাড়ির স্প্রিং 1 ইঞ্চি উঁচু হয়ে গেল। শ্রীমানি গিন্নি নামার পর আর 1 ইঞ্চি উঠল। 2 ছেলে নামতে 3-4 ইঞ্চি আরও ওপরে উঠল। গাড়িতে রয়েছে 5 বাক্স সন্দেশ, 5 হাঁড়ি দই, 1 ঝুড়ি কমলা লেবু। সেগুলো নামানো হলো না। ননিদা বললেন গাড়িতে চাবির মধ্যে থাকুক, লাঞ্চের সময় বার করা হবে। এখন টেন্টে নিয়ে গিয়ে রাখলে কিছু বাকি থাকবে না। কেন, ক্লাবে বুঝি চোর ফোর খুব আছে? শ্রীমানি বলল। মনে হলো বাঘ ডাকছে। ননিদা কাঁচুমাচু হয়ে বললেন, ছেলেপুলেরা একটু দুষ্টু হয়ই, বোঝেনি তো। চুরি করে খেতেই ওদের ভালো লাগে, কিন্তু চোর ওরা নয়। নয় যে, বুঝলেন কি করে? ক্রিকেটাররা, বুঝলেন, রিলেতে শুনেছি, খেলতে খেলতে মাঠের মধ্যে চুরি করে। পুষ্পেন সরকারকে পরিষ্কার কমেন্টারিতে বলতে শুনেছি, অম্বর রায় একটা রান চুরি করলো এই ফাঁকে। বুঝুন, মাত্র একটা রান, কতই বা তার দাম, কিন্তু লোভ সামলাতে পারল না। শ্রীমানি গিন্নি ক্ষুব্ধ স্বরে বলল। শ্রীমানি পরিবারের সঙ্গে টেন্টের দিকে এগোতে লাগলাম। ননিদা আমায় চোখ টিপলেন। মুখে গদগদ ভাব এনে শ্রীমানিকে বললাম, আপনি যে ক্রিকেট খেলতেন তা আপনার হাঁটা দেখেই বোঝা যায়।
এখন একটু মোটা হয়ে গেছি। শ্রীমানের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। এক সময় দারুণ খেলতাম, খালি ছক্কা মারতাম, বল মাটিতে পড়ার আগেই 5 হাত বেরিয়ে হাঁকড়াতাম। তখন অনেক রোগা ছিলুম, আমায় নামতে দেখলে ফিল্ডাররা আপনা আপনি বাউন্ডারির ধারে সরে যেত। আজ তাহলে আপনার ছক্কা দেখা যাবে? বলতে যাচ্ছিলুম, দেখার সৌভাগ্য হবে, কিন্তু ওই তন্ময়দের দলটা কাছে থাকায় বলতে পারলাম না। ভালো বোলার কি আছে? ফাস্ট বোলার? ব্যগ্র কণ্ঠে শ্রীমানি জিজ্ঞেস করল। ফাস্ট বল না হলে আমি ঠিক ভালো খেলতে পারি না। ননিদার দিকে তাকালাম সঠিক ট্যাকটিক্সের জন্য। ননিদা ইশারায় আমাকে চুপ করতে বলে খুব বিষণ্ণ গলায় বললেন, ফাস্ট বোলার? না, আমাদের ক্লাবে নেই, কোথাও নেই, না বেঙ্গলে না ইন্ডিয়াতে। তাই তো ভালো ব্যাটসম্যানও পাওয়া যাচ্ছে না। আপনাদের আমলে বাঘা বাঘা বোলার ছিল, তাই আপনারাও বাঘের মতো ব্যাট করেছেন। ঠিক ঠিক, এখন বোলাররা ইঁদুর, তাই ব্যাটসম্যানরা ইঁদুর হয়ে গেছে। শ্রীমানি গর্জন করে উঠল। আপনারা যদি একটু ইন্টারেস্ট নেন তাহলে আবার নিশ্চয় ফাস্ট বোলার পাবো। মাঝে মাঝে আপনি যদি আমাদের ম্যাচগুলোয় নামেন তাহলে আপনার হাঁকড়ানোর ঠেলাকে বোলাররা জোরে বল করার জন্য ইন্সপায়ার্ড হবে। বুঝলেন ননিবাবু, আমার খুবই খেলতে ইচ্ছে করে, কিন্তু ব্যবসায় এত টাইম দিতে হয় যে। ইঞ্জিনের স্টিম ছাড়ার মতো শ্রীমানির দীর্ঘশ্বাস পড়ল। সব থেকে মজবুত লোহার চেয়ারটা দেখিয়ে ননিদা ওকে বলল, আপনি বিশ্রাম করুন। আর লোহার চেয়ার ছিল না। দৌড়ে টেন্ট থেকে আরেকটা শ্রীমানি গিন্নির জন্য আনলাম। 2 আঙুল দিয়ে চেয়ারটার বসার জায়গা টিপে পরীক্ষা করে তিনি বসলেন। সারসের মতো গলা ও ঠ্যাং নিয়ে ভাইস প্রেসিডেন্ট অ্যাটর্নি মাখন দত্ত সস্ত্রীক হাজির হলেন। বছরে ইনি 30 কিলো আলু, 10 কিলো মাংস, 50 পাউন্ড পাউরুটি ও 5 কিলো সর্ষের তেল দেবেন। ওর জন্য বরাদ্দ 2 টেস্ট ম্যাচ টিকিট। দত্তগিন্নিকে বসালাম শ্রীমানি গিন্নির পাশে। মাখন দত্ত শোনা যায় কলেজ টিমে 2-4 বার খেলেছে। কতগুলো গোপন নিয়ম এই ম্যাচের জন্য স্থির করা আছে। খেলার 2 আম্পায়ার, স্কোরার এবং আমার মতো পুরনো 2-1 জনই তা জানে। নিয়মগুলো ননিদার তৈরি। খেলার প্রথম 1 ঘন্টা আমি স্কোরার। শাঁসালোকেও 0 রানে কোনো ক্রমেই যাতে আউট না হয় সেটা দেখবে আম্পায়ার। স্কোরারের কাজ 10কে 15 এবং 15কে 20 করা। বাই রান খুব সাহায্য করে টোটালকে 30-40 রান পাড়াতে। ভবানী আজ খুবই ব্যস্ত। শ্রীমানি একাদশের বিপর্যয় রোধ করার দায়িত্ব আজ তার ঘাড়ে। মিনুকে সে দত্তগিন্নির পাশে বসিয়েছে। শ্রীমানি নিজে ব্যাটিং অর্ডার ঠিক করেছে, ভবানীকে রেখেছে দ্বাদশ স্থানে। তাই নিয়ে ভবানী খুবই অসন্তুষ্ট। অত দেরি করে নেমে কি খেলা সে মিনুকে দেখাবে। একটা লেমনের মিনুর হাতে দিয়ে সে হাত নেড়ে কী সব বলছে। কানে এলো ওর গলা, ভালো রিলায়েবল ব্যাটসম্যানরা শেষের দিকে থাকে, যখন গোড়ার দিক ফেল করে তখন তারা আটকায়। যেমন সোবার্স এখন 6-7 নামছে। মিনু বলল, শুনেছি ব্র্যাডম্যান 3 নম্বরে নামতো। হ্যাঁ, নামবে না কেন? ওদের তো 11 নম্বরে সেঞ্চুরি করতে পারে। আমাদের টিমে সেরকম কেউ তো আর নেই, তাই আমাকে। শ্রীমানি গিন্নি কটমট করে তাকিয়ে আছে দেখে ভবানী চুপ করে গেল। তোমাদের টিমের ক্যাপ্টেনটা ঠিক রোড রোলারের মতো, দৌড়বে কি করে, রান আউট হয়ে যাবে যে। মিনু হাসতে হাসতে ঠোঁটে স্ট্র চেপে ধরল। শ্রীমানি গিন্নির দিকে একবার তাকিয়ে ভবানী বলল, আমি চট করে রান্নার দিকটা একবার দেখে আসি, তুমি বরং এখানে থাকো। বলতে বলতে ভবানী টেন্টের পেছন দিকে অদৃশ্য হয়ে গেল। শ্রীমানি গিন্নি একটু চেঁচিয়েই দত্তগিন্নিকে বললেন, ক্রিকেট মাঠে আজকাল বুঝলেন দিদি বড় আজে বাজেরা খেলা দেখতে আসে। এমন সব মন্তব্য তারা করে যে খেলা দেখাই দায় হয়ে ওঠে। চলুন আমরা বরং ও ধারটায় বসি। হ্যাঁ, সেই ভালো। দত্তগিন্নি উঠে দাঁড়ালেন। ওরা এসে স্কোরারের টেবিলের পেছনে একটা বেঞ্চে বসল।
ননিদা টসে জিতে সভাপতির দলকে অর্থাৎ শ্রীমানির দলকে ব্যাট করতে দিলেন। লাঞ্চের পর খেলার ইচ্ছে ওদের থাকে না বলেই সভাপতির দলকেই প্রথমে ব্যাট করতে দেওয়া হয়। প্রথমে ব্যাট করতে নামলো মাখন দত্ত আর পল্টু চৌধুরী। নামার আগে শ্রীমানি দুজনকে জানিয়ে দিল, তাড়াহুড়ো করবেন না, দেখে দেখে খেলবেন, বলের পালিশ উঠলে তবেই সামান্য হাত খুলবেন, তারপর আমি তো আছি। নতুন একটি ছেলেকে ননিদা বল করতে দিয়েছেন। প্রবল উৎসাহের জন্যই ওর প্রথম বলটি ফুল টস হয়ে গেল। মাখন দত্ত ঘাবড়ে গিয়ে পিছিয়ে যাওয়ার সময় ব্যাটটাকে হাত পাখার মতো সামনে একবার নেড়ে দিল। ব্যাটে লেগে বলটা স্লিপে দাঁড়ানো তন্ময়ের পাশ দিয়ে তীর বেগে থার্ড ম্যান বাউন্ডারিতে পৌঁছলো। হই হই করে উঠল দর্শকরা। ব্যাঘ্র গর্জন উঠল, তাড়াহুড়ো নয়, বি স্টেডি। দত্তগিন্নি পুলকে লাল হয়ে শ্রীমানি গিন্নিকে বলল, বিয়ে হওয়ার পরই প্রথম ব্যাট ধরলেন। তাই নাকি? ও মা, দেখে তো মনে হলো না। শ্রীমানি গিন্নি বিস্ময় প্রকাশ করলো। উনিও বড় ছেলে হবার পর আর মাঠ মুখো হননি, খেলার কোনো জিনিসই তো আর নেই, তাই আর্জেন্ট অর্ডার দিয়ে প্যান্ট জামা বুট করালেন। কি যে শখ! মাখন দত্তর অফ স্টাম্প ঘেঁষে পর পর দুটি বল বেরিয়ে যাওয়া মাত্র ননিদা বোলারের কাছে গিয়ে কি যেন বললেন। ছেলেটি অবাক হয়ে কি যেন বলতে গেল, কিন্তু ননিদা তা শোনার জন্য অপেক্ষা না করে শর্ট লেগে নিজের জায়গায় ফিরে এলেন। পরের 3টি বল লোপ্পাই ফুল টস এবং লেগ স্টাম্পের বাইরে। মাখন দত্ত হুমড়ি খেয়ে 3বার ঝাড়ু মারলেন, ব্যাট বলে লাগলো না। পরের ওভারে ননিদা বল নিলেন। ভালো লেগ ব্রেক করাতেন, এখনও পারেন। পল্টু চৌধুরীকে 2টি বল অফ স্টাম্পের বাইরে লেগ ব্রেক করালেন। শ্রীমানির নির্দেশ ভুলে গিয়ে পল্টু চৌধুরী ব্যাটটাকে ছিপের মতো বাড়িয়ে রইল। বল ব্যাটে লেগে 3বারই পয়েন্টের দিকে গেল। ইয়েস! মাখন দত্ত রান নেবার জন্য দৌড়লো। তন্ময় স্লিপ থেকে ছুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে বলটা কুড়িয়ে সোজা উইকেট কিপারের গ্লাভসে বল পাঠাতেই সে উইকেট ভেঙে দিল। মাখন দত্তের তখন ক্রিজে পৌঁছতে 4 হাত বাকি। হাউজ দ্যাট? কোরাসে আবেদন হলো। দ্বিধাহীন কণ্ঠে স্কোয়ার লেগ আম্পায়ার হাবলোদা বলল, নট আউট। নতুন ছেলেরা এমন ডাহা অন্যায়ের প্রতিকার প্রার্থনার ভঙ্গিতে ননিদার দিকে তাকালো। ননিদা বললেন, বেনিফিট অফ ডাউট দিয়েছে আম্পায়ার। 4 হাত বাইরে, এতে কোনো ডাউট থাকতে পারে? তন্ময় চোটে বলল। ননিদা কথাটা শুনেও শুনলেন না। তন্ময় বিরক্ত হয়ে কাঁধ ঝাঁকিয়ে কোমরে হাত দিয়ে স্লিপে দাঁড়িয়ে রইল। এই ম্যাচের গোপন নিয়মগুলো তন্ময়ের জানার কথা নয়, জানলে হয়তো এভাবে রাগ দেখাতো না। সিসিএইচের মতো ছোট ছোট ক্লাবগুলো কাদের দয়ায় চলে সে কথা যেদিন জানবে সেদিন ও নিশ্চয় ক্লাবকে ভালো না বেশে পারবে না। 1 ঘন্টা খেলার পর সভাপতি দলের স্কোর 5 উইকেটে 81। মাখন দত্ত 31 নট আউট। যে 5 জন আউট হয়েছে তাদের মধ্যে ভুলু গোসাই 1 ডজন বল দেয়। বিকাশ মাইতি দেয় 100 টাকা। গোসাইকে 20 আর মাইতিকে 25 রানের মাথায় আউট দেওয়া হয়েছে। হাবলোদা আর পটাবাবু এ পর্যন্ত নির্ভুল আম্পায়ারিং করে চলেছে। তারা দুজনে 11টা এলবিডব্লিউ, 7টা রান আউট, 9টা স্টাম্পিং ও 3টে ক্যাচ আউটের আবেদন নাকচ করেছে। ঠিক করা আছে শ্রীমানিকে হাফ সেঞ্চুরি করাতেই হবে, নয়তো পরের বছর ওকে প্রেসিডেন্ট পদে ধরে রাখা যাবে না। পঞ্চানন্দা এসে আমার কানে কানে বলল, পোলোয়া চড়ানো হলো এখন, তারপর চাটনি চড়ছে। ঘড়ি দেখে আমি ব্যস্ত হয়ে পড়লাম। চাটনির নামলেই লাঞ্চ। বড় মন্থর গতিতে রান উঠছে। এতক্ষণে মাত্র 5টা উইকেট পড়েছে, অথচ লাঞ্চের আগেই শ্রীমানিকে অন্তত হাফ সেঞ্চুরি করিয়ে দিতে হবে। ব্যাটিং অর্ডারে সে নিজেকে রেখেছে ভবানীর আগে 11 নম্বরে। তার মানে 9ম উইকেট না পড়লে শ্রীমানি নামছে না। তার মানে 2টোর আগে নয়, কিংবা 2:30ও বাজতে পারে, কেননা আরেক ভাইস প্রেসিডেন্ট দয়াশঙ্কর যোশী 3 জোড়া প্যাড দেবে। যোশীর 8 বছরের পুত্র রয়েছে 8 নম্বরে, তাকে 15 রান করাতেই হবে।
ভাবলাম শ্রীমানীকে বলি, আপনি 9 নম্বরে এসে লাঞ্চটাকে তাড়াতাড়ি করিয়ে দিন। কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল ব্যাটিং অর্ডার তৈরি করার সময় নিজের নামের পাশে 11 লিখে শ্রীমানী বলেছিল, তলার দিকে নিজেকে রাখলুম, কেন বলুন তো? ননিদা এবং আমি তখন বাঘ মিউ করে না হালুম করে কেন এমন এক প্রশ্নের জবাব খোঁজার মতো মুখ করে তাকিয়েছিলুম। শ্রীমানী মুচকি হেসে বলেছিল, যদি ঝরঝর করে উইকেট পড়ে তাহলে আটকাবে কে? ওর বিজ্ঞতা ও দূরদর্শিতায় স্তম্ভিত আমার মুখের দিকে ননিদা সপ্রশংস চোখে তাকিয়েছিলেন। তখন ভবানী কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু মিনুকে এগিয়ে আসতে দেখে রান্নার দিকটা একবার ঘুরে আসি বলে দ্রুত মিলিয়ে যায়। শ্রীমানীকে বিপর্যয় রোধের সুযোগ দেওয়া ও লাঞ্চকে ত্বরান্বিত করার জন্য মাঠে ননিদার কাছে চিরকুট পাঠালাম, পোলাও চড়েছে, সভাপতিকে নামাবার ব্যবস্থা করুন। চিরকুট পাঠাতে ননিদা হাত তুলে বোঝালেন ব্যস্ত হওয়ার কিছু নেই। 2টি টুঙ্কি দিয়ে স্লিপ থেকে তন্ময়কে ডেকে এনে হাতে বল তুলে দিলেন। তারপর আম্পায়ারের দিকে তাকিয়ে মাথাটা হেলালেন। হাবলুদাও একই ভঙ্গিতে উত্তর দিলেন। দুর্যোধনকে ডেকে আমি বললাম, এই কলাপাতা খুঁড়ি গেলাসগুলো এবার ধুয়ে রেডি করে রাখ। হঠাৎ চোখে পড়লো আমার গেস্ট গুঁপো রঞ্জনবাবু আসছে, কাঁধে একটা ক্যামেরা ঝুলছে। আমায় দেখে এক গাল হেসে বলল, ক্যামেরাটাও আনলুম, ক্রিকেটের ছবি তোলা আমার দারুণ হবি, ভালো অ্যাকশন পেলে তুলব, লাঞ্চে কদ্দূর? বললাম, খুব শিগগিরই। মাথায় তখন একটা আইডিয়া এসে গেছে, শ্রীমানীর ছবি তুলে প্রেজেন্ট করলে কেমন হয়? নেটটা তো একদম অচল হয়ে গেছে, নতুন একটা খুশি হয়ে দিয়ে দেবেন না? রঞ্জনবাবু দারুণ অ্যাকশন পাবেন যদি ওই লোকটির ছবি তোলেন। কোন লোকটা বললেন? ওই মোটা হদুল কুতকুত? আস্তে রঞ্জনবাবু, আস্তে। বলেই পেছন ফিরে দেখি শ্রীমানী গিন্নি রঞ্জনবাবুকে দেখছে। আরে দূর মশাই, অমন মোটার আবার অ্যাকশন? ফরওয়ার্ড খেললে তো হাতির মতো দেখাবে, আর ব্যাক খেললে গন্ডার মনে হবে। প্লিজ রঞ্জনবাবু, ছবি চাই না, চুপ করুন, চুপ করুন। আরে দূর মশাই, ভালো সাবজেক্ট পাবো বলে ক্যামেরাটা। রঞ্জনবাবু থেমে গিয়ে চোখ দুটো সরু করে টেন্টের পেছন দিকে দৃষ্টি পাঠিয়ে দিল। প্যাড পরে ভবানী গদগদ হয়ে মিনুকে কি বলছে। মিনুর হাতে ভবানীর ব্যাট, সে ব্যাটটা দোলাতে দোলাতে ভবানীর কথা শুনছে। দ্যাটস আ গুড রবিবাসরীয় সাবজেক্ট বলে ক্যামেরা বাগিয়ে রঞ্জনবাবু কুঁজো হয়ে শিকারির মতো এগোলো। শ্রীমানী গিন্নি জ্বলন্ত চোখে রঞ্জনবাবুকে লক্ষ্য করে যাচ্ছে। শ্রীমানী ব্যাট করার জন্য তৈরি হয়ে হাজির। স্ত্রীর কাছে গিয়ে বলল, ওগো, গাড়ি থেকে সন্দেশ, দই, লেবুগুলো আনিয়ে রাখো। আনবক্ষণ, শ্রীমানী গিন্নি মন্দ্র কণ্ঠে ঘোষণা করল। শ্রীমানী কি একটা বলতে যাচ্ছিল, তখনই মাঠ থেকে ননিদার বিকট চিৎকার, রাউজ দ্যাট! পটাবাবু কট অ্যান্ড বোল্ড হওয়ায় মাখন দত্তকে বিদায় সংবাদ জানাতে এবার আর দ্বিধা করল না। 31 রানের ডগমগ হয়ে মাখন দত্ত ফিরল। ওয়েল প্লেড, শ্রীমানী তারিফ ছুঁড়ে দিল। আমি বললাম, মিস্টার শ্রীমানী, আপনাকে কিন্তু কয়েকটা ছক্কা আজ দেখাতেই হবে। হাই তুলে শ্রীমানী মুখগহ্বরের ফটকে কয়েকটা তুড়ি দিয়ে বলল, ফাস্ট বোলার তো তেমন দেখছি না, ছক্কা মারবো কাকে? আমি মাথা চুলকে সরে এলাম। পরের ওভারেই 2টি উইকেট পড়ল। শ্রীমানী গ্লাভস পরতে শুরু করলো। সভাপতির দল 8 উইকেটে 97। তন্ময়ের ওভারের প্রথম বলে 9ম উইকেটের অফ স্টাম্পের বেল উঠে গেল। শ্রীমানী উঠে দাঁড়িয়ে আড়ামোড়া ভাঙল। চাঁদ মোহন শ্রীমানী মন্থর গতিতে উইকেটে পৌঁছল। তন্ময় কোমরে হাত দিয়ে এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে। ননিদা লেগ ও অন থেকে যাবতীয় ফিল্ডসম্যান সরিয়ে অফে পাঠাতে শুরু করলেন। সাবধানের মার নেই, ফট করে কেউ ক্যাচ ধরে ফেলতে পারে। তারপর তন্ময়কে ডেকে কানে কানে কি বললেন। খুব বাধ্য ছেলের মতো তন্ময় মাথা নাড়ল। শ্রীমানী মিনিট 4 ক্রিজে 4 বর্গগজ এলাকা গভীর মনোযোগে ঘাড় হেঁট করে পরীক্ষা করল। গুটি 4 কাঁকড় আবিষ্কার করে খুঁটে তুলে ফেলে দিল। ব্যাট দিয়ে কয়েকটা স্থান দুর্মুষ করে ক্রিজে দাঁড়িয়ে গার্ড চাইল।
1 leg। হাবলদা নিখুঁত গার্ড দেওয়ার জন্য মিনিট 5 সময় নিল। তারপর বুটের ডগা দিয়ে ক্রিজে দাগ কেটে শ্রীমানি শুরু করলো ফিল্ড প্লেসিং নিরীক্ষণ। তাও হয়ে যাবার পর স্টান্স নিল। তন্ময় এতক্ষণ বোলিং মার্কে দাঁড়িয়ে এক দৃষ্টে দেখছিল। এবার বল করার জন্য ছুটতে শুরু করলো এবং যখন মধ্যপথে শ্রীমানি উইকেট থেকে তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেল। কি ব্যাপার? সকলের চোখ সাইড স্ক্রিনের দিকে ফিরল। দুর্যোধনের কুকুরটা সেখানে ঘাড় চুলকোতে ব্যস্ত। হাবলদা হ্যাট হ্যাট করে ছুটে যেতেই বিস্মিত ও বিরক্ত হয়ে কুকুরটা লং অফ বাউন্ডারির দিকে সরে গেল। শ্রীমানি আবার চারদিক পর্যবেক্ষণ করে তৈরি হয়ে দাঁড়ালো, মুখে মৃদু হাসি। অদ্ভুতভাবে তন্ময়ের অফ কাটারটা আধ হাত বাইরে থেকে ভেতরে ঢুকে শ্রীমানির অফ স্টাম্পটাকে শুইয়ে দিল। বেচারা শ্রীমানি, যে কোনো প্রথম শ্রেণীর ব্যাটসম্যান ওই বল সামলাতে হিমশিম খেয়ে যাবে। দর্শকদের গুঞ্জন থেমে গেল। শ্রীমানি ফ্যাল ফ্যাল করে শায়িত স্টাম্পটির দিকে তাকিয়ে। তন্ময় কোমরে হাত রেখে হাসছে। ননিদা শুধু আম্পায়ারের উদ্দেশ্যে মাথাটা দুবার নাড়লেন। নো বল। চমকে সবাই তাকিয়ে দেখল হাবলদা নির্বিকার মুখে ডান হাতটি ট্রাফিক পুলিশের মতো বাড়িয়ে দিয়েছে। শ্রীমানি ক্রিজ থেকে রওনা হয়েছিল, দাঁড়িয়ে পড়ল। ফিল্ডাররা মুখ চাওয়াচাই করছে। তন্ময় ঘুরে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে হাবলদার দিকে তাকিয়ে বোলিং মার্কে ফিরে গেল। শ্রীমানি ক্রিজে দাঁড়িয়ে উইকেট কিপারকে বলল, নো বলটা ডাকতে লেট না হলে একটা ছক্কা দেখাতাম। পরের বল সোজা কপাল টিপ করা। শ্রীমানি মুখের সামনে ব্যাটটা তোলার সময়টুকু মাত্র পেয়েছিল, বলটা কনুইয়ে লাগতেই খাটাং শব্দ হলো। তারপর টাল সামলাতে না পেরে ঘুরে পড়ল উইকেটের উপর। মরাত করে স্টাম্প ভাঙার শব্দ হলো। তন্ময় ঘুরে দাঁড়িয়ে আম্পায়ার হাবলদাকে বলল, নো বল। মাঠের মধ্যে সর্বাগ্রে ছুটে গেল ক্যামেরা হাতে রঞ্জনবাবু, তারপর আমি। শ্রীমানিকে 8 জন চ্যাংদোলা করে যখন আনছে, শ্রীমানি গিন্নি রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। দারুণ সাবজেক্ট মতিবাবু, দারুণ। স্ন্যাপ নিতে নিতে রঞ্জনবাবু মহা ফুর্তিতে বলে উঠল। খপ করে শ্রীমানি গিন্নি ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মেরে বলল, নিকুচি করেছে তোর সাবজেক্টের, হতভাগা, ছবি তোলার জিনিস পেল না। জানা মুখ পড়ায় ফড়িংয়ের মতো মেয়েটার ফষ্টি নষ্টির ছবি তোল লাগিয়ে। রঞ্জনবাবু নির্বাক। আমরা সবাই কি বলবো বা করব ভেবে পাচ্ছি না। তন্ময় শান্ত গলায় বলল, এক্ষুনি হাসপাতালে নিয়ে যান, বোধহয় কনুইয়ের হাড় ভেঙেছে। সপরিবারে শ্রীমানিকে গাড়িতে তুলে ননিদা পিজি হাসপাতালে রওনা হলেন। আমরা মুহ্যমান হয়ে নিচু গলায় কথা বলছি। দুর্যোধন এসে বলল, পাতাপাতি দিব কি? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। এরপর আর খেলার দরকার কি? রঞ্জনবাবু ক্যামেরার ভাঙা টুকরোগুলো হাতে নিয়ে আমার কাছে এসে বলল, মতিবাবু, আমার দামি ক্যামেরাটা আপনার জন্য ভাঙল। আমার জন্য? নিশ্চয়, আপনিই তো বলেছিলেন ওই হোঁদর কুতকুতেটার ছবি তুলতে। রঞ্জনবাবুর গলা কীরকম হয়ে এলো। কয়েক ফোঁটা জল চোখ থেকে নেমে গোঁফ ভিজিয়ে দিল। আর আমার তখন একটা কথাই মনে হলো, অফিসের দরজা দিয়ে হাতি ঢুকে গেলেও রঞ্জন সেনগুপ্ত তাকাবে না, কিন্তু আমার পরিচিত একটি মাছিকেও আর গলতে দেবে না। ভবানী ভীষণ মনমরা হয়ে বলল, এক্ষুনি লাঞ্চ করার দরকার কি? আমার ব্যাটিংটা হয়ে গেলেই তো হতে পারত। মিনুর আবার কবে মাঠে আসার সময় হবে কে জানে। লাঞ্চের সময় তন্ময় বলল, সরি, আই অ্যাম রিয়েলি সরি, প্রেসিডেন্টের সঙ্গে দই সন্দেশ লেবুও গাড়ি করে চলে যাবে এটা একদম ভাবিনি। লাঞ্চটা আমি মাটি করে দিলুম। কিন্তু সিসিএইচের কী ক্ষতি হলো সেটা আমার মতো 2-4 জন ছাড়া আর কেউ বুঝতে পারল না। এইবারই আমার প্রথম ক্যাপ্টেন্সি, রীতিমতো ভয় ভয় করছে। এতকাল ননিদার আওতায় খেলে এসেছি, কোনো ভাবনা চিন্তা ছিল না, পাহাড়ের আড়ালে ছিলাম। এখন বুঝতে পারছি ননিদাকে কতখানি দরকার।
আমার অনভিজ্ঞতার কথা বলে ওনার সাহায্য প্রার্থনা করতেই ননিদা একগাল হেসে পিঠে গোটা চারেক থাপ্পড় মারলেন। অত ঘাবড়াবার কি আছে, এবারে টিম তো খুব খারাপ নয়। তাছাড়া ম্যাচ জেতা কিংবা হার বাঁচানো সেটা তো আর সবসময় টিমের শক্তি দিয়ে হয় না, হয়। ননিদা আমার দিকে তাকিয়ে রইলেন, অনুক্ত শব্দটি পূরণ করে দেব এই আশায়। আমি বললাম, স্ট্র্যাটেজি। ননিদা ভীষণ খুশি চাপতে চাপতে বললেন, পারবে, তুমি পারবে। তবে তুমি একটু ভীতু গোছের, আর চক্ষু লজ্জাটা একটু বেশি। ও সব থাকলে কিন্তু বিপদ কাটিয়ে বেরোতে পারবে না। সেই জন্যেই তো আপনার কাছে এলাম। ননিদা কয়েক মুহূর্ত ভেবে বললেন, স্ট্র্যাটেজি নির্ভর করবে স্থান, কাল আর পাত্র বিচার করে। এজন্য 3টে জিনিসের ওপর জোর দেবে। 1, আইনের ফাঁক খুঁজে বার করে তার সুযোগ নেওয়া। বেশিরভাগই তো ক্রিকেট আইন না জেনে খেলতে নামে। তাছাড়া আইনের নানান ব্যাখ্যাও করা যায়। তুমি দেখো, অনেক ফাঁক বেরিয়ে পড়বে যেখান দিয়ে গলে যেতে পারবে। 2, আম্পায়ারদের স্টাডি করবে। উকিলরা যেমন জজকে স্টাডি করে, তার মনের প্রবণতা দুর্বলতার সুযোগ নেয়, তেমনি সব আম্পায়ার যে আইনের মারপ্যাঁচ বোঝে তাও নয়। তাছাড়া আইনের ব্যাখ্যা আর প্রয়োগ বেশ শক্ত ব্যাপার। মানুষ মাত্রই চাটু কথা পছন্দ করে, এটা ভুলে যেও না। 3, অপোনেন্ট প্লেয়ারদের ঘাবড়ে দিয়ে নার্ভাস করা, ধাঁধায় ফেলা। ডব্লিউজি গ্রেস এটা করত। জিততে হলে সব কিছু করতে হবে, ভদ্রতা করলে কোনো কিছুতেই জেতা যায় না, এই কথাটা বরাবর মনে রাখবে। ননিদার উপদেশ শিরোধার্য করে বিদায় নিয়েছিলাম, না করে উপায় নেই। ওই 3 থিওরি অনুসরণ করে ননিদা যে কতবার সিসিএইচকে উদ্ধার করেছেন তার ইয়ত্তা নেই। কয়েকটার কথা জীবনে ভুলবো না। এই তরুণ মিলনের সঙ্গে খেলার কথা মনে পড়লো। ওদের 48 রানে নামিয়ে দেওয়ার পর আমরা করলাম 8 উইকেটে 32। হার অবধারিত। ননিদা তখন খেলতে নামলেন, আর একদিকে ব্যাট করছে অঞ্জন। ননিদা নির্দেশিত টিউবওয়েল টেপা ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলে প্রায় আধ ঘন্টা উইকেটে রয়েছে। ননিদা ক্রিজে পৌঁছে বলে দিলেন, বলের লাইনে পা, মাথা নিচু, স্ট্রেট ব্যাট, বাকি যা করার আমি করছি। এরপর ননিদা নন স্ট্রাইকার এন্ডে গিয়ে 11 রানে 6 উইকেট পাওয়া তরুণ মিলনের ওয়েস হলের সঙ্গে আলাপ শুরু করলেন। আমাদের দুজনের কপালে আলু তৈরি এবং একজনের 2টো দাঁত কমিয়ে দেওয়ার ব্যাপারে এই বোলারটি দায়ী। 22 পা দূরের বোলিং মার্কে ফিরে যাচ্ছে। ননিদাও তার সঙ্গে চললেন কথা বলতে বলতে। অনেক বড় বড় স্পিনার দেখেছি, প্রসন্ন পর্যন্ত, কিন্তু কোনো স্পিনারকে আপনার মতো এই এতটা দৌড়ে এসে বল করতে দেখিনি। ননিদা বললেন, স্পিনার? বোলারটি থেমে গেল। আমি স্পিনার? আপনি অন্ধ নাকি? আমার বল দেখে আপনার তাই মনে হলো? হ্যাঁ, সেই রকমই তো লাগছে। নিরীহ মুখ করে ননিদা এক গাল হাসলেন। রাগে বোলারটির চোখ দুটি ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। কথা না বলে সে আবার বোলিং মার্কের দিকে চলল, সঙ্গে ননিদাও। তবে মানতেই হবে, গুপ্তে কি রামধীন কি বেনোর থেকে কিছুটা জোরে বল করেন। মার্কে পৌঁছে বোলারটি ঘুরে দাঁড়ালো, 2 চোখ দিয়ে এবার আগুন বেরোচ্ছে। ননিদা ভ্রুক্ষেপ না করে বলে চললেন, আপনার বোলিং অ্যাকশানটা অনেকটা ফাস্ট বোলারেরই মতো, চেহারাটাও বেশ, তাহলে জোরে বল করেন না কেন? আম্পায়ার! তরুণ মিলনের ওয়েস হল 22 পা দূর থেকে চিৎকার করে উঠল, আপনি এ লোকটার কাণ্ড দেখতে পাচ্ছেন না, একে থামাবেন তো? আম্পায়ার কি একটা বলতে যাচ্ছিল, তার আগেই ননিদা চিৎকার করলেন, আম্পায়ার! আইনে কোথাও কি বলা আছে যে বোলারের সঙ্গে কেউ হাঁটতে পারবে না? মাথায় টোকা দিতে দিতে আম্পায়ার খুবই বিজ্ঞের মতো বলল, ঠিক ঠিক, আইনে বারণ করা নেই। বোলারটি বিড়বিড়িয়ে কতগুলো অনুচ্চার্য শব্দ মুখ থেকে নির্গত করে ছুটতে শুরু করা মাত্র ননিদাও ওর সঙ্গে সঙ্গে ছুটতে লাগলেন।
এই নো বল যেন না হয়, বোলিং ক্রিজের দিকে নজর রাখুন। তখনই বোলারটির দৌড়ের মধ্যে কি একটা গোলমাল হয়ে গেল, ফলে ডেলিভারির সময় ডান পাটা বোলিং ক্রিজের এক হাত বাইরে বেরিয়ে গেল। অঞ্জন নো বল শোনা মাত্র ননিদার নির্দেশ ভুলে গিয়ে চোখ বুজে ব্যাট চালালো। মাঠের সবাই মাথা তুলে দেখলো বলটি চমৎকারভাবে মিড উইকেট বাউন্ডারি টপকে 6টা রান সংগ্রহ করেছে। বোলারটি কটমট করে ননিদার দিকে তাকাতেই ননিদা বিমর্ষ কণ্ঠে বললেন, বলেছিলুম বোলিং ক্রিজের দিকে নজর রাখুন, কথাটা শুনলেন না? পরের বল দেবার জন্য বোলার বোলিং মার্কে যাবার সময় ননিদা আবার তার সঙ্গ নিল। আম্পায়ার, দেখতে পাচ্ছেন না লোকটা কি করছে? হ্যাঁ দেখেছি, আম্পায়ার উদাসী গলায় বলল, সঙ্গে সঙ্গে যাচ্ছে, আইনে বারণ করা নেই। বল করার জন্য ছুটতে শুরু করা মাত্র ননিদা চাপা স্বরে বললেন, এবার যেন নো বল না হয়, বোলিং ক্রিজে নজর রাখুন। এবার নো বল হলো না, কিন্তু বোলিং ক্রিজে চোখ রাখার ফলেই বল হাত থেকে বেরিয়ে যে পথ ধরে এগোলো তাতে থার্ড স্লিপের পরলোক গমন অবশ্যম্ভাবী ছিল, যদি না সে বাপরে বলে গালির ঘাড়ে লাফিয়ে পড়ত। আম্পায়ার ওয়াইড সংকেত দেখাতে গিয়ে বাই বাউন্ডারির সংকেত দেখালো। 8 উইকেটে 42 আর 7 রান করলেই আমাদের জিত। ননিদা ছায়ার মতো বোলারকে অনুসরণ করে চললেন। এবার বোলারটি আর সহ্য করতে না পেরে হাতা গুটিয়ে ননিদার দিকে এগোতেই ননিদা ছুটে আম্পায়ারের কাছে এসে বললেন, এই দেখুন দেখুন মারতে আসছে। ইউ ব্লাডি, ইউ লোক, খুন করে ফেলবো। শুনলেন আম্পায়ার, শুনলেন? ননিদার ঢালের মতো আম্পায়ারকে সামনে রেখে চেঁচাতে লাগলেন, ক্রিকেটের মতো খেলায় এই রকম অসভ্য গালাগাল? নিকুচি করেছে তোর ক্রিকেটের। বোলারটি সোজা এক রাইট হুক চালালো। ননিদা দক্ষতার সঙ্গে ঢালের আড়ালে আশ্রয় নিলেন। আম্পায়ার বাবারে আর্তনাদ করে ধীরে ধীরে বাঁ গাল চেপে বসে পড়ল। 1 সপ্তাহ পরে আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে সিএবি লিগ সাব কমিটি আমাদের পুরো পয়েন্ট দেয়, বোলারটি 1 বছরের জন্য সাসপেন্ডেড হয়। তখন ননিদা শুধু বললেন, ট্যাকটিক্স। স্বীকার করতে লজ্জা নেই, আমার দ্বারা এই রকম ট্যাকটিক্স উদ্ভাবন সম্ভব নয়। কথাবার্তা ভালো করে গুছিয়ে বলতে পারি না, গায়ে পড়ে আলাপও জমাতে পারি না, অথচ ননিদার ট্যাকটিক্স প্রয়োগ করতে হলে কথা বলাটাকে যে শিল্পের পর্যায়ে উঠিয়ে আনতে হবে সেটা একবার হৃদয়ঙ্গম করেছিলাম ইস্ট সাবারবানের সঙ্গে খেলায়। মাঠে নামার মুখে আম্পায়ার দুজনের মধ্যে যিনি বয়স্ক, ননিদা তার সঙ্গে আলাপ শুরু করে দিলেন। আরে অনেকদিন পর দাদার সঙ্গে দেখা হলো, আছেন কেমন? আর থাকা চলে যাচ্ছে একরকম করে, আপনি কেমন আছেন? আম্পায়ার যথাচিত সৌজন্য দেখালেন। আপনি যা বললেন, চলে যাচ্ছে একরকম করে। ননিদা ঝট করে গলা নামিয়ে ফেলে বললেন, বুড়ো বয়সেও খেলতে নামতে হচ্ছে। হ্যাঁ, এখনকার ছোকরারা কিচ্ছু জানে না, বোঝেও না। আমাকে এখনও ঠেকা দিয়ে যেতে হচ্ছে। স্ট্যান্ডার্ড যে কোথায় নেমে গেছে আপনাকে আর বোঝাবো কি, নিজের চোখেই তো দেখছেন। আম্পায়ার অনুমোদন সুযোগ মাথা নাড়লেন। ক্রিকেট খেলতে আসে অথচ ক্রিকেটের আইন জানে না, আজে বাজে অ্যাপিল করে, ঝগড়া করে, জোচ্চুরি করে খেলাটাকেই মাটি করে দেয়। যাকে ও সব কথা থাক, আপনার বাতের ব্যথাটা এখন কেমন? হ্যাঁ, মাঝে মাঝে চাগার দিচ্ছে। আম্পায়ার যথেষ্ট অবাক হয়ে বলল। অবাক হবার কারণ যে ননিদা জানলো কি করে? আমাদের পাড়ায় এক কোবরেজের অদ্ভুত একটা তেল আছে, আমার কাকিমার 15 বছরের পুরনো বাত, মাত্র 2 হপ্তা ব্যবহার করেই সেরে গেল। সত্যি? আম্পায়ার ব্যস্ত হয়ে বললেন, ঠিকানাটা দেবেন? ননিদা দুষ্টু দুষ্টু হেসে বললেন, কোবরেজের ঠিকানা নয়, আপনার ঠিকানা দিন, তৈরি করিয়ে আমি নিজে আপনাকে দিয়ে আসবো। খেলার শেষে বরং আমাকে লিখে দেবেন। এইখান থেকেই ইস্ট সাবারবানের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। ননিদা যখন বল করতে এলেন তখন সাবারবানের বিনা উইকেটে 41 রান। ওনার প্রথম বলটা অনেকখানি ঘুরল, অফ স্টাম্প থেকে শর্ট ফাইন লেগে। সুইপ করতে গিয়ে ব্যাটসম্যান ফসকালো এবং প্যাডে লাগলো। আম্পায়ারের দিকে ঘুরে ননিদা দুহাত তুলেই জিভ কাটলেন।
তারপর মাথা নাড়তে নাড়তে যেন নিজের মনেই বলেন, হয়নি হয়নি, আপিল করা চলে না, বেরিয়ে যাচ্ছিল বল। তারপর বেশ গম্ভীর হয়ে আম্পায়ারকে বললেন, এখনকার ছোকরারা আকাশ ফাটিয়ে চিৎকার করত। বাতের হাত থেকে মুক্তিকামী আম্পায়ার দ্রুত ঘাড় নেড়ে ননিদাকে খুশি করল। 2টি বল পরেই অফ স্টাম্পের এক হাত বাইরে ব্যাটসম্যান প্যাড প্লে করতেই ননিদা লাফিয়ে হাও বলেই হাত দিয়ে মুখ চেপে আপিলটা আর সম্পূর্ণ করলেন না। ঘাড় বেঁকিয়ে বলের পিচের দিকে 25 সেকেন্ড তাকিয়ে রইলেন। তারপর প্রায় অনুনয়ের সুরে বললেন, ইগনোর ইট আম্পায়ার, কমপ্লিটলি ইগনোর দ্য আপিল, সরি, ভেরি সরি, আপনাকে বিরক্ত করার জন্য। আর তাতে কি হয়েছে, উত্তেজনায় ওরকম মুখ থেকে বেরিয়ে যায়। আম্পায়ার সান্ত্বনা দিয়ে বলল, কিন্তু কেন বেরোবে? ননিদা অনুশোচনায় দগ্ধ হতে হতে বললেন, ডেড শিওর না হয়ে কেন আপিল করব? ওভার শেষে মাথা নাড়তে নাড়তে ননিদা মিড অনে গিয়ে দাঁড়ালেন। আম্পায়ার গেল স্কোয়ার লেগে। পরের ওভারের দ্বিতীয় বলে ব্যাটসম্যানরা বিপজ্জনক একটি রান নিল। ননিদা বলটা উইকেট কিপারকে ছুঁড়তেই সে যখন উইকেট ভেঙে দিল, নন স্ট্রাইকার তখন পপিং ক্রিজে পৌঁছে পেরিয়ে গেছে। ননিদা চিৎকার করে উঠলেন রান আউটের অ্যাপিল করে। স্কোয়ার লেগ আম্পায়ার দ্বিধা না করে আঙুল তুলল। গুড ডিসিশন। ননিদা আম্পায়ারকে শুনিয়ে তারিফ করলেন। বিস্মিত ব্যাটসম্যানটি আম্পায়ারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রওনা হলো। আমি ছিলাম সেকেন্ড স্লিপে। এমন ডাহা বাজে রান আউট কল্পনা করা যায় না। একসময় ননিদাকে চাপা গলায় বললাম, ব্যাপার কি? সাইকোলজি, ননিদা জবাব দিলেন। ওর বাত আছে সেটা জানতেন? একদমই নয়, তবে 50-এর উপর বয়সে 60% বাঙালির তো বাত, নয় তো অম্বল থাকবেই, তেল নয়তো বড়ি, দুটোর একটা লেগে যাবেই। যদি লোকটার বাত না থাকতো? তাহলে ওর বাবা মা জ্যাঠা জেঠি কারুর না কারু তো পাওয়া যাবেই। ননিদার আপিলে সেই আম্পায়ারের কাছ থেকে 4টে LBW, 2টি কট বিহাইন্ড, 1টি স্টাম্পিং ও 2টি রান আউট পেয়ে আমরা বিনা উইকেটে 41 রানের ইস্ট সাবারবানকে 62 রানে নামিয়ে দিলাম। কয়েকদিন পর ননিদাকে জিজ্ঞাসা করে জানলাম, তিসির তেলে রসুন, গোবর, কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে 1 শিশি পাঠিয়ে দিয়েছেন আম্পায়ারকে। আমরা পরে ননিদার এইসব ট্যাকটিক্সের নাম দিয়েছিলাম ননিটিক্স। আর একটি ননিটিক্সও সিজনের প্রথম খেলার দিন সকালে মনে পড়ে গেল। ব্যাটসম্যান যখন খেলার জন্য তৈরি হচ্ছে এবং বোলার বল করায় উদ্যত, তখন সেকেন্ড স্লিপ থেকে উইকেট কিপারের সঙ্গে ননিদার কথা বলে যাওয়া। ব্যাটসম্যান বল খেলুক, খেলতে গিয়ে ফসকাক বা ইচ্ছে করে ছেড়ে দিক, ননিদা কিন্তু সমানে উহু ইস, আর এক চুল যদি বলটা ঘুরতো, এবার নিঘাত গালিতে হয়ে যাবে ইত্যাদি রানিং কমেন্টারি করে যাবেনি। স্টাম্পের 1 গজ বাইরে দিয়ে বল বেরিয়ে গেলেও এমন করবেন যেন উইকেট ভেদ করে গেল। নতুন ব্যাটসম্যান উইকেটে এসে দেখতো ননিদা ভুরু কুঁচকে গম্ভীর মুখে গুড লেংথের কাছাকাছি একটা জায়গার দিকে তাকিয়ে। তারপর ব্যাটসম্যানকে শুনিয়ে আমাকেই বলতেন, একই রকম আছে হে মতি, ঠিক সেরকম। কালও দুর্যোধনটাকে পই পই করে বলেছি, ভালো করে রোলার টানবি, নয়তো কোন দিন যে মানুষ খুন হবে কে জানে। এই সময় আমার কাজ হলো লক্ষ্য করা ব্যাটসম্যান উৎকর্ণ হয়েছে কি না। যদি হয় তাহলে বলবো, সত্যি খেলা যায় না। তপনের কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভালো কথা পায়, ননিদা কাল হাসপাতালে গেছিলেন? না গেলেই ভালো ছিল, চোয়ালটা ঠিকমতো সেট হয়নি, মুখটা বেঁকে আছে, সামনে দাঁত দুটোরও কিচ্ছু করবার নেই। তাহলে চিত্তকে আস্তে বল করতে বলুন। আমি ভীষণভাবে উদ্বেগ দেখাই। আরে এখনও তো বল লাফায়নি, আগে দেখি লাফায় কি না। এরপর ব্যাটসম্যানের টিকে থাকা বা না থাকা নির্ভর করে তার নার্ভের ক্ষমতার উপর। তবে প্রায় ক্ষেত্রেই 2 ওভারের মধ্যেই তারা ফিরে যায়। ননিদা তাঁর এই ট্যাকটিক্সকে বলেন প্রোপাগান্ডা। আমার প্রথম ম্যাচ ভাতৃসংঘের বিরুদ্ধে ননিদার প্রোপাগান্ডা ট্যাকটিক্স প্রয়োগ করলাম। ওদের 7 নম্বর ব্যাটসম্যানটি 11 রান করে 8 ঘন্টা ধরে অটল অনড় হয়ে রীতিমতো জ্বালাচ্ছে। শুরু করলাম উইকেট কিপার বিষ্ণু মিশ্রের সঙ্গে পিচের ভয়াবহতা এবং গত ম্যাচে তপনের মুখমণ্ডল কী আকৃতি ধারণ করেছে
সেই বিষয়ে উদ্বেগজনক আলোচনা। বিষ্ণু রীতিমতো অবাক হয়ে বলল, হ্যাঁ তপন তো লং অনে ফিল্ডিং করছে। চট করে লক্ষ্য করলাম ব্যাটসম্যানটি আমাদের দিকে তাকিয়ে লাজুক হাসি হাসছে। তাতে বেশ খানিকটা ঘাবড়ে গেলাম। অবশেষে আর থাকতে না পেরে পরের ওভারে তাকে বললাম, পিচটা খুব খারাপ তাই না? ব্যাটসম্যান লাজুক হাসল। আগের ম্যাচে আমাদের বেস্ট ডিফেন্সিভ ব্যাট তপন ঘোষালের চোয়াল আর দাঁত ভেঙেছে, মালিটাকে এবার তাড়াতেই হবে, কিচ্ছু কাজ করে না। ব্যাটসম্যান আবার লাজুক হাসল। তারককে বলে দিয়েছি ওভার পিচ হয় হোক তবু ওই স্পটে যেন বল না ফেলে, ম্যাচ জেতার জন্য তার মানুষ খুন করা যায় না। ব্যাটসম্যান এবারও হাসলো, আরও জড়সড় হয়ে। আমি অপ্রতিভ হয়ে চুপ করে গেলাম। পরের ওভার শুরুর আগে অপর ব্যাটসম্যানকে বললাম, আপনার পার্টনারটি কেমন লোক মোশে, একটা কথারও জবাব দেয় না, শুধু হাসে। শখে দিয়ে উত্তর পেলাম, আমাদের ওই একই মুশকিল হয়, হাবু একদমই কালা আর বোবা। ননিটিক্সকে এই প্রথম ব্যর্থ হতে দেখলাম। চাঁদমোহন শ্রীমানি জানিয়ে দিয়েছে তার ব্যবসা এখন মন্দা যাচ্ছে, 500 টাকার বেশি দিতে পারবে না। আমরা বুঝলাম তন্ময়ের জন্যেই ক্লাবের 1000 টাকা জরিমানা হলো। এত বড় ধাক্কা সামলানো ক্লাবের পক্ষে অসম্ভব ব্যাপার। ননিদা দারুণ মুষড়ে পড়লেন। আমি বললাম, গোটা 4-5 ম্যাচ খেলে বরং এই সিজনের মতো খেলা বন্ধ করে দেওয়া যাক, তাতে খরচ বাঁচবে। সে কি কথা? ননিদা যতটা না অবাক হলেন তার থেকে বেশি রেগে উঠলেন। একটা বাঁদরের উৎপাতে সিসিএইচ খেলা বন্ধ করে দেবে? আমাদের ট্র্যাডিশন আছে, তা থেকে সরে আসবো আমি বেঁচে থাকতে? এরপর আর আমি সাহস পাইনি জিজ্ঞাসা করতে যে বাঁদরটা কে, শ্রীমানি না তন্ময়। দ্বিতীয় লিগ ম্যাচে তন্ময় 108 নট আউট রইল। ম্যাচ জিতলাম। 11 বছর পরে এই প্রথম সিসিএইচের কেউ সেঞ্চুরি করলো। ক্লাবের ট্র্যাডিশন, কেউ সেঞ্চুরি করলেই একটা নতুন ব্যাট পায়। একথা ননিদা প্রতি বছর সিজনের শুরুতেই জানিয়ে দেন, এবছরও দিয়েছেন। খেলা শেষে তন্ময় কথাটা মনে করিয়ে দিল ননিদাকে। খুব মেজাজে ছিলেন ননিদা। বললেন, আলবাত পাবে, কথার খেলা আমার হয় না। তাই বলে কাঁঠাল কাঠের ব্যাট দেবেন না যেন, জিকের ব্যাট চাই। নিশ্চয় নিশ্চয়। কবে দিচ্ছেন? সামনের হপ্তাতেই পেয়ে যাবে। ননিদাকে একসময় বললাম, শখানেক টাকার কমে তো ব্যাট হবে না, পাবেন কোত্থেকে? ক্লাবের যা অবস্থা। আরে টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। দেখলে ফাস্ট বোলারকে যে 6টা মারলো সেকেন্ড ওভারে, এগিয়ে যেই দেখলো পাবে না, সঙ্গে সঙ্গে পিছিয়ে ব্যাকফুটে স্ট্রেট বোলারের ওপর দিয়ে। ছেলেটার হবে, বুঝলে মতি? এত বছর গড়ের মাঠের ঘাসে চড়ছি, বুঝতে ঠিকই পারি, তবে বড্ড ডেয়ারিং, অধৈর্য, রিস্কি শট নেয়। ওকে তুমি একটু কন্ট্রোল করো। আমার কথা তো শুনবে না। বললাম, আমার কথাও শুনবে না, আজকাল ছেলেরা একটু অন্য রকম, বোঝেনি তো। পরের ম্যাচ খেলতে নামার আগে তন্ময় তাঁবুর মধ্যে থেকে চিৎকার করে সবাইকে শুনিয়েই বলল, ব্যাটটা তো এখনো পেলুম না, দেবেন তো, নাকি ক্যালকাটা কর্পোরেশন হয়ে থাকবেন? না না, অবশ্যই দেব। ননিদা খানিকটা কাঁচুমাচু হয়ে বললেন। এ খেলায় তন্ময় 101 করল। ননিদা আহ্লাদে যে কি করবেন ভেবে পেলেন না। আমি শুধু বললাম, আর একখানা ব্যাট দিতে হবে, মনে থাকে যেন। আর রেখে দাও তোমার ব্যাট। ননিদা ধমকে উঠলেন, কলকাতার কটা ব্যাটসম্যান পারে লেগ স্টাম্পের বাইরে সরে এসে লেগের বল অমন করে স্কোয়ার কাট করতে? মতি, তুমি ব্যাটের কথাই শুধু ভাবছো, ছেলেটা যে আর্টিস্ট সেটা বলছো না। চুপ করে রইলাম। লাঞ্চের সময়েই যা আন্দাজ করেছিলাম তাই ঘটল। তন্ময় টেবিলে বসে হেঁকে বলল, আগের ব্যাটটা তো এখনো পেলুম না, আর কতদিন সময় দিতে হবে ননিদা? পাবে পাবে, একসঙ্গে দুটো পাবে। ঠিক আছে, তবে সামনের ম্যাচের আগে না পেলে আমি আর আসছি না। কথা মতোই তন্ময় এলো না পরের ম্যাচে। দুটো কেন, একটা ব্যাট দেওয়ার সামর্থ্য সিসিএইচের নেই।
তন্ময় ব্যাট না পাওয়ায় অন্য প্লেয়াররাও গুঞ্জন তুলল। আমরা 4 উইকেটে ত্রিবেণী ইউনাইটেডের কাছে হারলাম। পরের খেলা রূপলী সংঘের সঙ্গে। এখন রূপলীর ক্যাপ্টেন জিতু। 2 ম্যাচ খেলে তন্ময় একাই ম্যাচ 2 জিতিয়ে দিয়েছে। মনের মধ্যে একটা ক্ষীণ আশা জেগেছে, সিসিআই চ্যাম্পিয়ন হবার চেষ্টা করলে এবার বোধ হয় হতে পারবে। শক্ত গাঁট রূপলী সংঘ। ওরা আর আমরা যেন মোহনবাগান আর ইস্টবেঙ্গল, একের কাছে অন্যের হার কল্পনাতীত ব্যাপার। রূপলী সংঘের সঙ্গে সিসিএইচের হাড্ডাহাড্ডির শুরু 25 বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ ডে খেলা থেকে। ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান, যার ফলে 11 বছর রূপলী সংঘ আমাদের সঙ্গে আর খেলেনি। গল্পটা শুনেছি মোনাদার কাছে। মোনাদা এ খেলায় ক্যাপ্টেন ছিলেন। উনি না বললে এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলে ধরে নিতাম। সিসিএইচ সেবার প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়। মোনাদা মাথায় হাত দিয়ে বসে ড্রেসিং রুমে। সবারই মুখ চোখ থমথমে। 1 ওভার কি 2 ওভারেই রূপলী সংঘ রানটা তুলে নেবে। ওদের ড্রেসিং রুম থেকে নানান ঠাট্টা এদিকে পাঠানো হচ্ছে। কটা বলের মধ্যে খেলা শেষ হবে তাই নিয়ে বাজি ধরছে। রূপলীর ক্যাপ্টেন এসে বলল, মোনা, আমরা সেকেন্ড ইনিংস খেলে জিততে চাই, রাজি? মোনাদা জবাব দেওয়ার আগেই ননিদা বলে উঠলেন, নিশ্চয় আমরা খেলবো, তবে ফার্স্ট ইনিংসটা আগে শেষ হোক তো। সবাই অবাক হয়ে ননিদার দিকে তাকালো। রূপলীর ক্যাপ্টেন মুচকি হেসে, তাই নাকি বলে চলে গেল। ননিদা বলল, এ ম্যাচে রূপলী জিততে পারবে না, তবে আমি যা বলবো তাই করতে হবে। মোনাদা খুবই অপমানিত বোধ করছিলেন রূপলীর ক্যাপ্টেনের কথায়, তাই রাজি হয়ে গেলেন। তখন বিষ্টুকে একধারে ডেকে নিয়ে ননিদা তাকে কী সব বোঝাতে শুরু করলেন, আর বিষ্টু শুধু ঘাড় নেড়ে যেতে থাকলো। 30 মাইল রোড রেসে বিষ্টু পর 3 বছর চ্যাম্পিয়ন। শুধু ফিল্ডিংয়ের জন্যই ওকে মাঝে মাঝে দলে নেওয়া হয়। ব্যাট চালায় গাঁইতির মতো, তাতে অনেক সময় 2-1 ছক্কা উঠে আসে। এবার রূপলী ব্যাট করতে নামলো। ননিদা প্রথম ওভার নিজে বল করতে এলেন। প্রথম বলটা লেগ স্টাম্পের এত বাইরে যে ওয়াইড সংকেত দেখালো আম্পায়ার। দ্বিতীয় বলে ননিদার মাথার 10 হাত ওপর দিয়ে 6। তৃতীয় বলে পয়েন্ট দিয়ে 4। পরের 2টি বলে আশ্চর্য রকমের ফিল্ডিংয়ে কোনো রান হলো না। শেষ বলে লেগ বাই। বিষ্টু লং অন থেকে ডিপ ফাইন লেগে যেভাবে দৌড়ে এসে বল ধরে, তাতে নাকি রোম অলিম্পিকের 100 মিটারে সোনার মেডেল পেয়ে যেত। তা না পেলেও বিষ্টু নিঘাত বাউন্ডারি বাঁচিয়ে যখন উইকেট কিপারকে বল ছুঁড়ে দিল, রূপলীর 2 ব্যাটসম্যান তখন 3টে রান শেষ করে হাঁফাচ্ছে। ওভার শেষ। স্কোর এখন সমান। 2 দলেরই 14। বিষণ্ণতায় সিসিএইচের সকলের মুখ ম্লান। শুধু ননিদার মুখে কোনো বিকার নেই। সাধারণত অতুল মুখুজ্জি এরপর বল করে। সে এগিয়ে আসছে, কিন্তু তাকে হাত তুলে নিষেধ করে ননিদা বলটা দিলেন বিষ্টুর হাতে। সবাই অবাক। বিষ্টু তো জীবনে বল করেনি, কিন্তু কথা দেওয়া হয়েছে ননিদা যা বলবেন তাই করতে দিতে হবে। বিষ্টু গুনে 26 কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মাঠ কাটল। ব্যাটসম্যান খেলার জন্য তৈরি। বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করল। বোলিং ক্রিজে পৌঁছবার আগে অদ্ভুত এক কাণ্ড ঘটল। বিষ্টু আবার পিছু হটতে শুরু করেছে, তারপর গোল হয়ে ঘুরতে শুরু করলো। সারা মাঠ অবাক, শুধু ননিদা ছাড়া। বিষ্টু কি পাগল হয়ে গেল? ঘুরছে, পাক খাচ্ছে, ঘুরছে, আবার পাক খাচ্ছে, লাফাচ্ছে, বোলিং মার্কে ফিরে যাচ্ছে, ডাইনে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে, কিন্তু বল হাতেই রয়েছে। এ কি ব্যাপার? রূপলীর ব্যাটসম্যান কোমরে হাত দিয়ে দাঁড়ালো। বোলার এভাবে ছুটোছুটি করছে কেন? ননিদা গম্ভীর হয়ে বললেন, বল করতে আসছে। এসে পৌঁছবে কখন? 5টার পর, যখন খেলা শেষ হয়ে যাবে। এরপরেই আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। ননিদা যেন তৈরিই ছিলেন। ফস করে পকেট থেকে ক্রিকেট আইনের বই বার করে দেখিয়ে দিলেন বোলার কতখানি দূরত্ব ছুটে এসে বল করবে,
সে সম্পর্কে কিছু লেখা নেই। সারা দিন সে ছুটতে পারে বল ডেলিভারির আগে পর্যন্ত। ফলে বিষ্টু যা করে যাচ্ছিল তাই করে যেতে লাগলো। ব্যাটসম্যান ক্রিজ ছাড়তে ভরসা পাচ্ছে না, যদি তখন বোল্ড করে দেয়। ফিল্ডাররা কেউ শুয়ে কেউ বসে। ননিদা মাঝে মাঝে ঘড়ি দেখছেন আর হিসেব করে বিষ্টুকে চেঁচিয়ে বলছেন, আর 1.5 ঘন্টা, আরও 1 ঘন্টা, মাত্র 45 মিনিট। কথা আছে 5টায় খেলা শেষ হবে। 5টা বাজতে 5-এ নতুন এক সমস্যার উদ্ভব হলো। বল ডেলিভারি দিতে বোলার ছুটছে, তার মাঝে খেলা শেষ করা যায় কি না। 2 আম্পায়ার কিছুক্ষণ আলোচনা করে ঠিক করলেন তাহলে সেটা বেআইনি হবে। সুতরাং বিষ্টুর পাক দিয়ে দিয়ে দৌড়ানো বন্ধ হলো না। মাঠের ধারে লোক জমেছে, তাদের অনেকে বাড়ি চলে গেল। অনেক লোক খবর পেয়ে দেখতে এলো। ব্যাটসম্যান শান্তির মতো উইকেট পাহারা দিয়ে দাঁড়িয়ে। সন্ধে নামলো, বিষ্টু ছুটেই চলেছে। চাঁদ উঠল আকাশে, ফিল্ডাররা শুয়ে মাটিতে। ননিদা তাদের তুলে 6 জনকে উইকেট কিপারের পেছনে দাঁড় করালেন 22 রান বাঁচাবার জন্য। এরপর বিষ্টু বল ডেলিভারি দিল। রূপলীর ব্যাটসম্যান অন্ধকারে ব্যাট চালালো এবং ফসকালো। সেকেন্ড স্লিপের পেটে লেগে বলটা জমে গেল। ননিদা চেঁচিয়ে উঠলেন, ম্যাচ ড্র। রূপলীর ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলল, বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায় তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না। শুরু হলো তর্কাতর্কি। বিষ্টুকে আরও 5টা বল করে ওভার শেষ করতে হলে জেতার জন্য রূপলী 1টা রান করে ফেলবেই, বাই লেগ বাই ওয়াইড যেভাবেই হোক। কিন্তু ননিদাকে দমানো সহজ কথা নয়। ফর্স করে তিনি আলোর অভাবের আপিল করে বসলেন। চটপট মঞ্জুর হয়ে গেল। আমার ধারণা মোনাদা কিছুটা রং ফলিয়ে আমাকে গল্পটা বলেছেন। আম্পায়ারদের সিদ্ধান্তগুলো ফ্রেন্ডলি ম্যাচ হলেও সঠিক হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু ননিদাকে যারা ঘনিষ্ঠভাবে জানে তারা কেউ এই ঘটনার সত্যতা নিয়ে খুব বেশি প্রশ্ন তুলবে না। যাই হোক, তন্ময়ের অনুপস্থিতি আমাকে ব্যস্ত করে তুলল। ঠিকানা জোগাড় করে তন্ময়ের বাড়ি হাজির হলাম। সরু গলি, আধা বস্তি অঞ্চল। নম্বর অনুযায়ী কড়া নাড়তে এক প্রৌঢ়া দরজা খুললেন। তার চেহারা ও বেশে দারিদ্র্যের তকমা আটা, কিন্তু কথায় ও আচরণে প্রাক্তন আভিজাত্যের ছাপ। উনি তন্ময়ের মা। তমু তো 2 দিন হলো বাড়ি নেই, বর্ধমানে কোথায় যেন ফুটবল খেলতে গেছে। গ্রামাঞ্চলে শীতকালেই ফুটবল টুর্নামেন্টগুলো হয়। কলকাতার ফার্স্ট ডিভিশন ফুটবলারদের তখন ভাড়া পাওয়া যায়। তাছাড়া ধান ওঠবার পর অবসর ও অর্থ দুই তখন হাতে আসে। এক একটা গ্রামের ফুটবল টিমে কলকাতারই 11 জনকে দেখা যায়। এই রকমই কোনো টিমের হয়ে তন্ময় ভাড়া খেলতে গেছে। আমার ঠিকানা দিয়ে বললাম, তন্ময় ফিরলেই বলবেন যেন আমার সঙ্গে দেখা করে। 2 দিন পরেই তন্ময় আমার বাড়িতে এলো। হলো না মতিদা, পর 2টো জায়গায় সেমিফাইনাল আর ফাইনাল খেললুম, 2টোতেই ডিফিট। মোট 120 টাকা পাওয়ার কথা, পেলুম 55। ফুটবল খেললে ক্রিকেটের 12টা বাজবে তন্ময়, কখন চোট লাগবে কে বলতে পারে। তন্ময় হাসল, বলল, বাঁ কাঁধটা নাড়তে কষ্ট হচ্ছে, ব্যাগটা এমন ঝাঁপিয়ে পড়ল। তারপরে গম্ভীর হয়ে বলল, আমি জানি কেন দেখা করতে বলেছেন। 2টো সেঞ্চুরির জন্য 2টো ব্যাট আমার পাওনা হয়েছে, না পেলে আমি যাব না আর। কিন্তু তন্ময়, আমাদের ক্লাব গরিব, কুড়িয়ে বাড়িয়ে কোনো ক্রমে টিকে আছে। তুমি এদিকটা নিশ্চয়ই বিবেচনা করবে। আমিও গরিব, কুড়িয়ে বাড়িয়ে চলে আমাদের 7 জনের সংসার। বাবার যা রোজগার তাতে টেনে টুনে 15 দিনের বেশি চলে না। আমি বড় ছেলে, প্রি ইউ পাস, মাঝে মাঝে ফুটবল খেলার কয়েকটা টাকা বাড়িতে দেওয়া ছাড়া আর কিছু সাহায্য করতে পারি না। ব্যাট 2টো পেলে বিক্রি করে কিছু টাকা তো মাকে দিতে পারবো। ক্লাব যদি ব্যাটের বদলে তার দামটা দেয় তাহলেও আমি যাব। আমার এখন একটা চাকরি ভীষণ দরকার। চাকরি বা টাকা কোনোটা দেওয়াই আমাদের পক্ষে সম্ভব নয় তন্ময়। তাহলে আমার পক্ষেও খেলা সম্ভব নয়। কথাটা ননিদাকে জানালাম। বললাম, রূপলীর কাছে গত 10 বছর আমরা হারিনি। ভবানী জানিয়েছে পুরী বেড়াতে যাচ্ছে, তাই খেলতে পারবে না। বিষ্টুর পেটের গোলমাল, কাল থেকে অফিস যাচ্ছে না। কাকে নিয়ে তাহলে খেলবো?
শুনে ননিদা শুকনো হেসে বললেন, আচ্ছা ব্যাটের টাকা জোগাড় করছি। রূপলী সংঘের খেলার দিন তন্ময়কে কিট ব্যাগ হাতে হাজির হতে দেখে অবাক হলাম। ননিদা কোন ননিটিক্স প্রয়োগ করে ওকে হাজির করালেন সেটা জানবার জন্য ননিদাকে জিজ্ঞাসা করলাম, টাকা পেলেন কোথায়? হ্যাঁ, কিসের টাকা? ব্যাটের দাম না পেয়েই তন্ময় এলো? ও, ননিদা হঠাৎ ভ্রু কুঁচকে কী যেন মনে করতে চেষ্টা করলেন। তারপরেই যেন মনে পড়ল, পিচটা দেখেছো? দুর্যোধনকে বলেছিলাম আজ যেন একদম জল না দেয়, ওদের একটা ভালো স্পিনার আছে। বলতে বলতে ননিদা মাঠের দিকে প্রায় দৌড়লেন। তন্ময়কে জিজ্ঞাসা করে জানলাম, আজ সকালে ননিদা 100 টাকা ওকে দিয়ে এসেছেন, আরও 30 টাকা দেবেন ও মাসে। ননিদা এবং ক্লাব দুয়েরই অবস্থা জানি, তাই বিস্মিত হয়ে যখন ভাবছি টাকাটা এলো কোত্থেকে, তখন একগাল হেসে চিতু প্যাভিলিয়নে ঢুকলো। 2-4টে কথা হওয়ার পরেই চিতু বলল, হ্যাঁ রে, তোদের ক্লাবে একটা ছেলে নাকি দারুণ ব্যাট করছে, আজ খেলবে নাকি? আমি ঘাড় নাড়লাম। ও বলল, দেখতে হবে তো কেমন খেলে। রূপলী 167 রান করলো। অবিশ্বাস্য দুটো ক্যাচ ধরলো তন্ময়, যার ফলে রূপলীর 2 ওপেনিং ব্যাটসম্যান 4 রানেই আউট হয়। এরপর ওদের 3rd উইকেট পার্টনারশিপে 51 রান উঠতে তন্ময় স্লিপ থেকে স্কোয়ার লেগে ছুটে গিয়ে বল ধরে সোজা উইকেটে মেরে রান আউট করলো। 4th উইকেটে চিতু এলো এবং এলোপাথারি পিটিয়ে একাই 47 রান করলো। বোল্ড হয়ে চলে যাওয়ার সময় একগাল হেসে আমায় বলল, কোদাল জ্বালিয়েই তোদের কবর খুঁড়ব। তন্ময় অবশ্য তা হতে দিল না। দেখে দেখে অত্যন্ত সাবধানে এবং ধীরে খুটখাট করে খেলে 1.5 ঘন্টায় 50 রান করলো। সাধারণত এত মন্থরও খেলে না। আমাদের প্রথম 4 উইকেটে 23 রানেই পড়ে যায়, কিন্তু সেজন্য এত সময় ব্যয় করে তন্ময় খেলবে ভাবিনি। 50 থেকে 51 করতে ওর 10 মিনিট লাগলো, 60-এ পৌঁছতে আরও আধ ঘন্টা। সিসিএইচ যখন 5 উইকেটে 107, তখন আমি নামলাম। খেলার আর বাকি আধ ঘন্টা, তন্ময়ের রান 75। আমরা যে হারবো না সে সম্পর্কে নিশ্চিত হয়ে গেছি। রূপলীও বুঝে গেছে তারা জিতছে না। চিতু একসময় আমায় বলল, ছোকরা আজ তোদের অনেক টাকা খসাবে। বলেই চিতু পিটপিট করে হাসলো। আমি বললাম, কেন টাকা খসাবে মানে? সেঞ্চুরি করবে, করলেই নতুন ব্যাট সিসিএইচকে দিতে হবে। এবার আমি বল নেব, 3টে লং হপ আর 3টে ফুল টস, ব্যাস তোর ননিদার পাঁজর খুলে যাবে। ননিদা মানেই সিসিএইচ। চিতুর দুষ্টু বুদ্ধি যে হাটখোলার সঙ্গে এত দূর পর্যন্ত খেলবে কল্পনা করিনি। তন্ময় এখন 85, খেলা শেষ হতে 15 মিনিট বাকি। চিতু ওকে 1 ওভারেই 15 রান দিয়ে দেবে, তাহলেই হাটখোলার 100 টাকা খরচ। উপায়? ক্লাবের যা অবস্থা, একটা ব্যাট কিনতে হলে এই সিজনে আর পুরো ফিক্সচার খেলা যাবে না। তন্ময় সেঞ্চুরি করলে তার নিজের নাম বাড়বে, কিন্তু ক্লাবের কোনো উপকার হবে না, একমাত্র ক্ষতি ছাড়া। তাহলে উপায়? ওভার শেষ হলো, এবার আমি স্ট্রাইকার। তন্ময় এগিয়ে এসে বলল, মতিদা সময় তো খুবই কম, আপনি একটা রান নিয়ে এদিকে চলে আসুন। ওর কথাটা শোনা মাত্র হঠাৎ আমার মাথায় সিসিএইচের লোকসান বাঁচানোর স্ট্র্যাটেজি খেলে গেল। আমি বললাম, আমি কল দিলেই বেরোবে, রেডি থেকো। প্রথম বলটা পেলাম অফ স্টাম্পের ওপর হাফ ভলি। চমৎকার অফ ড্রাইভ করতে পারতাম, না করে বোলারের কাছে ঠেলে দিলাম। তন্ময় কিছুটা বেরিয়ে এসেছিল রানের আশায়, হাত নেড়ে ওকে ফিরে যেতে বললাম। দ্বিতীয় বলটা একই রকমের, এবার ড্রাইভ করলাম বেশ জোরে। বল ধরার জন্য বোলার হাত পেতেই তুলে নিল। এক্সট্রা কাভার থেকে ফিল্ডার ছুটে যাচ্ছে, আমি চুপ করে দাঁড়িয়ে তাই দেখতে থাকলাম। তন্ময় বেরিয়ে এসে পিচের মাঝ বরাবর পৌঁছে চেঁচাচ্ছে, মতিদা রান রান। ফিল্ডার বল ধরে বোলারের উইকেটে ছুঁড়েছে, তখন আমি চেঁচিয়ে বললাম, নো নো, গো ব্যাক গো ব্যাক। তন্ময় ঘুরে আবার উইকেটে পৌঁছবার আগেই চিৎকার উঠল, হাউস দ্যাট। আম্পায়ার স্বচ্ছন্দে হাত তুলে দিল। আমি মনে মনে কেমন একটা আরাম পেলাম। সিসিএইচের বেশ কিছু টাকা বাঁচল। তন্ময় আমার দিকে তাকাতে তাকাতে মাঠ থেকে বেরিয়ে গেল।
এবার আমি চিতুর দিকে তাকিয়ে হাসলাম। মনে হলো ও যেন দাঁত কিরমির করলো। খেলা ড্র হলো। মাঠ থেকে আসতেই ননিদা বললেন, এটা কি করলে তুমি? ননিদাকে থামিয়ে দিয়ে বললাম, আর একটা ব্যাট কিনে দেওয়ার ক্ষমতা কি হাটখোলার আছে ননিদা? ননিদা 10 সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, ভেরি গুড স্ট্র্যাটেজি। হেসে মুখ ফিরিয়ে নিতে গিয়ে দেখলাম চিতু হাত নেড়ে তন্ময়কে কি বলছে, আর তন্ময়ের মুখ থমথমে হয়ে উঠছে। বুঝলাম চিতুর দুষ্টু বুদ্ধি এখনও খেলা করছে। দুই দলের খেলোয়াড়রা যখন চা খাচ্ছে তখন তন্ময় হঠাৎ সকলকে শুনিয়েই আমাকে বলল, ব্যাট আমার চাই না, কিন্তু সেঞ্চুরিটা হতে দিলেন না কেন? তার মানে? আমি বললাম, কে তোমার সেঞ্চুরি হতে দেয়নি? আপনি ইচ্ছে করে রান আউট করালেন, অত সহজ রান ছিল, কিন্তু একটা ব্যাট দেবার ভয়ে এই নীচতা আপনি করলেন। তন্ময় এরপর অকথ্য ভাষায় কয়েকটা কথা বলল, যাতে রূপলির ছেলেরাও না শোনার ভান করতে বাধ্য হলো। অপমানে মুখ কালো করে আমি আর ননিদা চুপ করে রইলাম। চিতু ফিসফিস করে কানের কাছে বলল, কিরে, ননিদাকে যে ঘোল করে ছেড়ে দিল, ছেলেটাকে সামনের বছরে রূপলিতে নিয়ে নেব। আমি তখন জ্বলছি, জবাব দিলাম না। পরের ম্যাচ স্টার স্পোর্টিংয়ের সাথে। হাটখোলার ক্যাপ্টেন ভবানী। পুরী যাওয়া বন্ধ করেছে ভবানী এই জন্য। আমি মাঠে এসেছি দর্শক হিসেবে। বলা বাহুল্য, একটা চেয়ারে মিনুকে দেখতে পেলাম। তন্ময়কে বসিয়ে দেওয়া হয়েছে তার অভব্যতার জন্য। পরশুদিন রাতে ননিদা আমার বাড়িতে এসে অনুরোধ করেন, মতি, এই ম্যাচটায় তুমি বসে যাও। কেন? সবিস্ময়ে প্রশ্ন করি। টাকার দরকার, ব্যাটটা কিনে দেব তন্ময়কে, নয়তো সিসিএইচের মান থাকবে না। ভবানী বলেছে সে 100 টাকা দেবে যদি এই সামনের ম্যাচে ক্যাপ্টেন্সি করতে দেওয়া হয়। তুমি তো বোঝোই কীভাবে ক্লাব। ননিদা অসহায়ভাবে থেমে গেলেন। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। তারপর কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসা করলাম, আগের দুটো ব্যাটের জন্য 100 টাকা তন্ময়কে কিভাবে দিলেন? ননিদা প্রশ্নটা এগিয়ে যাচ্ছিলেন অন্য কথা তুলে। চেপে ধরতে বলে ফেললেন, তোমার বৌদির একজোড়া কান পাশা ছিল, বিক্রি করলাম। নিঃসন্তান ননিদার স্ত্রী বছর 10 আগে মারা গেছেন। ভবানী যথারীতি হাঁকডাক করে দারুণ ব্যস্তভাবে টেন্ট আর মাঠ করছে। মাঝে মাঝে মিনুর কাছে এসে দাঁড়াচ্ছে। কী যে করবো ভেবে পাচ্ছি না। 1 ডাউন রাজেন বলেছে 6 ডাউন খেলবে। কেন? মিনু বলল, ভয় পেয়েছে। স্টারের একটা ফাস্ট বোলার আছে, দারুণ পেস। তাহলে তুমি নামো 1 ডাউনে। হ্যাঁ, আমি? ভবানী যেন একটু ঘাবড়ে গেল। হ্যাঁ, আমি তো রেগুলার 6 ডাউনে নামি। আজ তাহলে ওঠো। হ্যাঁ, ইনকেস যদি কোল্যাপস করে তাহলে কে আটকাবে? ভেরি ইম্পর্টেন্ট এটা, তুমি ঠিক বুঝবে না। কতবার এরকম হয়েছে, শেষে আমি গিয়ে ঠেকাই। বলতে বলতে ভবানীর খেয়াল হলো আমি ওদের কথা শুনতে পাচ্ছি। চুপ করে গেল সে। ভবানী 1 ডাউনেই নামলো এবং হাটখোলা 15 মিনিটেই 5 উইকেটে 11 রান করল। ভবানী তার মধ্যে 1 রান করে নট আউট। স্টারের ফাস্ট বোলারটি একাই 5টা উইকেট নিল। কিন্তু ভবানী সত্যিই আজ পরাক্রান্ত, দুর্ভেদ্য। একবারও কোনো সুযোগ দেয়নি। যেমন বল তেমন খেলছে। সত্যিই অধিনায়কোচিত খেলা। 6 উইকেটে 18। ভবানী তখনও 1 রানে দাঁড়িয়ে। মাঝে মাঝে ক্রিজ থেকে আমাদের দিকে তাকাচ্ছে। মিনু তার রুমালটা তখন নাড়ায়। তাই দেখে ভবানী দ্বিগুণ উদ্যমে লড়াই শুরু করে। 7 উইকেটে 32 হলো। ভবানী 3 রান করেছে। মিনু এই সময় প্রায় কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞাসা করল, আমরা কি হেরে যাব? স্কোরবোর্ড দেখে আমারও মুখ শুকিয়ে এলো। বললাম, ক্রিকেটে কিছুই বলা যায় না, হয়তো ভবানী এখন একটা সেঞ্চুরি করে ফেলতে পারে। ও কিন্তু দারুণ খেলছে, মিনু বলল। অসাধারণ। কি অথরিটি নিয়ে স্ট্রোক দিচ্ছে, মনেই হচ্ছে না 7টা উইকেট পড়েছে। আমি যথাসাধ্য ভবানীর প্রশংসা করলাম। কথা শেষ করেছি আর ভবানী একটা 6 মারল। আমরা হই হই করে উঠলাম। মিনু রুমাল নাড়ালো।
এরপর ভবানীর ওপর যেন দৈব ভর করল। পরের 3 ওভারে সে 52 রানে পৌঁছল। হাটখোলার 7 উইকেটে 86। পরের 2 ওভারে ভবানী যোগ করলো আরও 29 রান, অর্থাৎ 81 হলো। এরপর 2টো উইকেট পড়ল 12 রান যোগ করে। এখন হাটখোলার 9 উইকেটে 127 রান। শেষ ব্যাটসম্যান নামতেই মিনু উৎকণ্ঠিত স্বরে বলল, ওর সেঞ্চুরি হবে না। বললাম, ক্রিকেটে কিছুই বলা যায় না। এবং শেষ পর্যন্ত হলো না। ভবানী তার 97 রানের মাথায় তাড়াহুড়ো করে রান নিতে যাওয়ায় 11 নম্বর রান আউট হয়ে গেল। মিনু রুমালে চোখ মুছতে শুরু করলো। ভবানী ফিরে এসে দার্শনিকের মতো বলল, ক্রিকেট আর জীবন একই রকম। মিনু বলল, পরের বার ঠিক সেঞ্চুরি হবে, আমি বলছি হবে, যদি না হয় তো। পরের ম্যাচ সত্যসন্ধির সঙ্গে। ভবানী প্রথম বলেই বোল্ড হয়ে গেল। এবারেও আমি মাঠের বাইরে দর্শক। মিনু চোখে রুমাল চেপে ধরেছে। ভবানী ফিরে এসে বলল, ক্রিকেটের সঙ্গে জীবনের কতটুকুই বা সম্পর্ক। 2টো ম্যাচেই সিসিএইচ হেরে গেছে। ভবানী জানিয়েছে আর সে অধিনায়ক হতে চায় না, প্রয়োজনও নেই। পরের ম্যাচে পাইকপাড়া স্পোর্টিংয়ের সঙ্গে। ভবানী পুরী চলে গেছে। তন্ময় আর আসে না। টিমের আরও 2জন পরীক্ষার জন্য খেলতে আসে না। 2টো বাচ্চা ছেলে ওদের বদলে খেললো এবং হারতে হারতে আমরা ড্র করলাম। এখন আমরা লিগ টেবিলের মাঝামাঝি কয়েকটা ক্লাবের সঙ্গে সমান পয়েন্টে। ওপরের প্রথম 3টি ক্লাবের পয়েন্টও সমান সমান, তার মধ্যে রূপলিও আছে। ওদের সঙ্গে সিসিএইচের তফাৎ মাত্র 2 পয়েন্টের। লড়তে পারলে আমরা এখনও চ্যাম্পিয়ন হতে পারি। ননিদার ইচ্ছে নয় চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে। ফার্স্ট ডিভিশনে উঠলে তো ক্লাবের খরচ বেড়ে যাবে। এখনই আমরা পাউরুটি আর আলুর দম দিয়ে লাঞ্চ শুরু করেছি। প্লেয়াররা রীতিমতো অসন্তুষ্ট। আমি কিন্তু চ্যাম্পিয়নশিপ ফাইট করার পক্ষে। ফার্স্ট ডিভিশনে যে করেই হোক একবার উঠতেই হবে। পরের বছরই না হয় নেমে যাব, তবু তো বলতে পারবো আমার অধিনায়কত্বে সিসিএইচ একবার ফার্স্ট ডিভিশনে উঠেছিল। প্লেয়ারদের কদিন ধরেই তাতাচ্ছি ফার্স্ট ডিভিশনে খেলার ইজ্জতের লোভ দেখিয়ে। কদিন ধরে ননিদা মাঠে আসছেন না। একটা ম্যাচ খেলা হয়ে গেল ননিদার উপস্থিতি ছাড়াই। আমরা জিতলাম শুধু ফিল্ডিংয়ের জোরে। বেলেঘাটা স্পোর্টিংয়ের কাছে আচমকা রূপলি সঙ্গে 1 উইকেটে হেরে আমাদের সমান হয়ে গেল। হঠাৎ আমার তন্ময়কে মনে পড়ল। এই সময়ে যদি ও থাকতো তাহলে বাকি কটা ম্যাচ বোধহয় আমরা জিততে পারবো। এরকম একটা ধারণা আমার মনে উঁকি দিতে লাগলো। ভাবলাম ননিদাকে বলি, যদি দরকার হয় তন্ময়কে বাকি কটা ম্যাচ খেলবার জন্য ডেকে আনি। কিল খেয়ে অনেক সময় কিল চুরি করতেই হয়। তাছাড়া অপরাধী তো আমি। ওকে ইচ্ছে করে রান আউট করে দেওয়ার পর থেকেই আমার মনে খচখচ করে একটা কাঁটা বিঁধছে। সেটা উপড়ে না ফেলা পর্যন্ত স্বস্তি পাবো না। বলা মাত্র ননিদা তেলে বেগুনে হয়ে উঠলেন। তোমার লজ্জা করে না মতি? যেভাবে যে ভাষায় বাইরের টিমের সামনে আমাদের অপমান করেছে, তারপরেও তুমি ওকে আনতে চাও? কি আছে ওর খেলা? হ্যাঁ, কি আছে? নেমেই দুমদাম ব্যাট চালায়। বরাত জোরে ব্যাটে বলে হয়ে গেছে তাই রান পেয়েছে। একটু বুদ্ধিমান বোলারের পাল্লায় পড়লে 3 বলে ওকে তুলে নিয়ে যাবে। ক্রিকেট অত সোজা ব্যাপার নয়, এটা ফুটবল নয় যে গোল খেলেও গোল শোধ দেওয়ার সুযোগ পাবে। প্রত্যেকটা বলের ওপর ব্যাটসম্যানের বাঁচা মরা নির্ভর করে। একটা ভুল করেছো কি তোমার মৃত্যু ঘটে যাবে। কি ভীষণ ডিসিপ্লিনড হতে হয়, কি দারুণ কনসেন্ট্রেট দরকার হয়। বড় বড় ব্যাটসম্যানেদের কনসেন্ট্রেশন আলাদা। তোমার এই তন্ময়ের মধ্যে তা কি আছে? আমি চুপ করে ননিদার উত্তেজিত মুখের দিকে তাকিয়ে রইলাম। এই লোকটি মাসখানেক আগে যার ব্যাটিং দেখে উচ্ছ্বসিত হতেন, আজ তাকে ব্যাটসম্যান বলতে রাজি নন। ননিদা এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, খেলাটাই বড় কথা, টাকাই সব কিছু নয়। কিন্তু ননিদা, টাকা খুব দরকারি জিনিস। প্লেয়ারের বেঁচে থাকার জন্য এটা প্রথমেই দরকার। এখানে টাকা না পেলে তন্ময় ফুটবলে চলে যাবে। ছেলেটা ফুটবলও ভালো খেলে। তাই খেলুক। যে ক্রিকেট ভালোবাসে সে অন্য খেলা খেলবে কেন? আমি চুপ করে রইলাম।
বাড়িতে ফিরে দেখি তন্ময় আমার জন্য অপেক্ষা করছে। প্রথমেই বলল, মতিরা আমি খেলবো। অবাক হয়ে গেলাম। বললাম, হঠাৎ? ও ইতস্তত করলো কিছু বলার জন্য, মাথা নামিয়ে রইল। আমি আবার বললাম, খেলবে সে তো ভালো কথা, কিন্তু আর আসবে না বলে আবার নিজে থেকে এসে খেলতে চাইছো, ব্যাপার কি? তন্ময় বলল, আমার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে। ওরা ক্রিকেট টিম করে লিগে সামনের বছর খেলবে। প্রায় 300 টাকা মাইনে। ক্রিকেট সেক্রেটারি আর ডেপুটি ম্যানেজার আমার খেলা দেখতে চায়। ও, চাকরি দেবে তো? অনেক সময় দেবো বলে খেলিয়ে নিয়ে আর চাকরি দেয় না। তা জানি না মতিদা, তবে যদি দেয় একটা চান্স নিয়ে তো দেখি। ওদের ফুটবল টিম অফিস লিগে খেলে, সেখানেও আমাকে খেলাতে পারবে। চাকরি সত্যিই আমার খুব দরকার, সংসার প্রায় অচল হয়ে এসেছে। হ্যাঁ, তাহলে সামনের রোববার খেলো না তন্ময়। একটা ক্রুশিয়াল ম্যাচ রয়েছে কসবা ভাতৃসংঘের সঙ্গে। যদি জিততে পারি তাহলে ফ্রেন্ড স্পোর্টিং আর আমরা সমান পয়েন্ট হয়ে লিগ টেবিলের টপে চলে যাব। রূপলি তাহলে 2 পয়েন্ট পিছিয়ে যাবে আমাদের থেকে। বলতে বলতে আমার একটু হাসি পেল। রূপলি সংঘ আমাদের পেছনে থাকবে এটাই বড় কথা। লিগ চ্যাম্পিয়ন হই বা না হই, এ মনোভাব দেখছি আমার মনেও বদ্ধমূল হয়ে গেছে। তন্ময় বলল, ননিদা কোনো আপত্তি করবেন না তো? করে যদি তো কি হবে, আমি ক্যাপ্টেন, আমি যাকে খেলাবো সেই খেলবে, কেউ আপত্তি করলেও শুনবো না। ননিদা কিন্তু আপত্তি করলেন না তন্ময়কে দেখে। রবিবার আমাদের মাঠেই ভাতৃসংঘের সঙ্গে খেলা। 7 জন মাত্র আমাদের প্লেয়ার হাজির হয়েছে। শুকনো মুখে আমি আর ননিদা তাঁবুর মধ্যে যাচ্ছি আর ফিরে আসছি। খেলার 20 মিনিট মাত্র তখন বাকি। এমন সময় তন্ময় এসে পৌঁছল। ননিদা কপাল এবং ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। বললাম, তন্ময় আজ খেলবে। আমি তো জানতাম না, টিমে তো নাম দেখছি না। হ্যাঁ, আপনাকে বলতে ভুলে গেছি, তন্ময় আজ খেলছে। টিমের কাউকে বসিয়ে দিয়ে ওকে খেলালেই হবে। আসলে আমি ইচ্ছে করেই আগে বলিনি, ননিদা যদি বাগড়া দিয়ে দেন এই ভয়। টিমে যে আছে তাকে বিনা দোষে বসানো উচিত নয়। এই বলে ননিদা আবার তাঁবু থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তন্ময়কে না খেলিয়ে উপায় ছিল না। 4 জন খেলোয়াড় আর এলোই না। লিগের শেষ দিকে এই রকম অবস্থা হয় আমাদের ক্লাবে। ননিদাকে বাইরে এসে ধরলাম। তন্ময়কে আজ খেলাতে চাই কেন জানেন? শুধু আমাদের দরকারই নয়, ওরও দরকার। একটা চাকরি পাওয়ার কথা হচ্ছে। সেক্রেটারি আজ খেলা দেখতে আসবে ওর। যদি শো করাতে পারে তাহলে চাকরিটা হয়েও যেতে পারে। কাউকে চাকরি দেবার জন্য তো আমরা লিগ খেলি না মতি। হ্যাঁ, কিন্তু খেলে যদি কেউ চাকরি পায় তাকে আমাদের সাহায্য করা উচিত নয় কি? ননিদা, আপনি বৌদির গয়না বিক্রি করেও ওকে ব্যাটের টাকা দিয়েছিলেন কেন? ক্লাবকে অপমান থেকে বাঁচাতে। মোটেই নয়। আপনি বলেছিলেন ছেলেটা আর্টিস্ট, ওর ক্রিকেট আর্টে মুগ্ধ হয়ে পুরস্কার দিয়েছিলেন। সেজন্য আমি দুঃখিত। বিনা পরিশ্রমে আর্টিস্ট হওয়া যায় না। এ ছেলেটা ফাঁকিবাজ। ননিদার কথা না বলে যথারীতি দুর্যোধনের খোঁজে চলে গেলেন। তন্ময়কে নিয়ে 8 জন। অবশেষে ননিদাকেও নামতে হলো। একটা বাড়তি ট্রাউজার্স আমার ব্যাগে থাকেই, সেটা পরলেন। ঝুলে বড়, কোমরে ছোট, ঘের অর্ধেক। কেডস জোগাড় হলো। সাদা পাঞ্জাবিটা ট্রাউজার্সে গুঁজে নিলেন। আমরা টসে জিতে 9 জনে ফিল্ড করতে নামলাম। ননিদা স্লিপে প্রথম 2 ওভারে 3টে ক্যাচ ফেললেন। তা সত্ত্বেও ভ্রাতৃসংঘ সুবিধা করতে পারল না আমাদের নতুন মিডিয়াম পেসার ছেলেটির জন্য। 3 উইকেটে 74 থেকে সবাই আউট হলো 96-এ। ননিদা বললেন, আমাকে ওপর দিকে ব্যাট করতে পাঠিও না, মাঝামাঝি রেখো। তন্ময় একটি লোকের সঙ্গে কথা বলছিল, সে আমার দিকে হাত তুলে ছুটে এলো। মতিদা, ওরা এসেছে। তাহলে 1 ডাউন যাও। না না, আর একটু তলায় দিন। তন্ময়কে বেশ নার্ভাস দেখাচ্ছে, নিজের ওপর যেন আস্থা রাখতে পারছে না। বললাম, খেলা যদি দেখাতে চাও তাহলে তলার দিকে ব্যাট করে লাভ কি হবে? যদি সবাই আউট হয়ে যায় তুমি শুধু নট আউটই থাকবে। কিন্তু ওরা এসেছে তোমার স্কোর দেখতে।
আমাদের 2 উইকেটে 22 তন্ময় নামল। নেমেই প্রথম বলে এক্সট্রা কভারে 4, হাফ ছাড়লাম আমি অপর উইকেটে দাঁড়িয়ে। এরকম কতকগুলো মারতে পারলে কনফিডেন্স পাবে। 32 রানের মাথায় আমি স্টাম্পড হলাম ভ্রাতৃসঙ্গের অফ স্পিনারের বল হাঁকড়াতে গিয়ে। এরপরেই তন্ময়ের খেলা কেমন যেন গুটিয়ে গেল। 11 রান করে ও আর ব্যাট তুলতেই চায় না। আধ ঘন্টা কোনো রান করলো না। ননিদা হঠাৎ আমায় বললেন, ব্যাটিং অর্ডারটা একটু বদলাও, এরপর আমি ব্যাট করতে যাব। আমার মনে একটা খারাপ চিন্তা এলো। তন্ময় যে অপমান করেছে তার চমৎকার শোধ ননিদা এখন নিতে পারেন। ওর চাকরি পাওয়ার সম্ভাবনা দফার রফা হয়ে যাবে, ঠিক যেভাবে আমি ওর ব্যাট পাওয়ার সম্ভাবনা নষ্ট করেছিলাম। ননিদা এখন মাঠে নেমে যদি তন্ময়কে রান আউট করে দেন। বললাম, ননিদা আমাদের তো 2 জন কম, আপনি যদি 5 কি 6 ডাউনে যান তাহলে ভালো হয়, শেষ দিকে আটকাবার কেউ নেই। কি ভেবে ননিদা বললেন, আচ্ছা। পরপর আমাদের 2টো উইকেট পড়ল 46 ও 49 রানে। ননিদা খুব মন দিয়ে খেলা দেখছেন। একবার আমাকে বললেন, অফ স্পিনারটা ভালো ফ্লাইট করাচ্ছে, তন্ময়টা বোকার মতো খেলছে, এখনই শর্ট লেগে ক্যাচ দেবে। হঠাৎ চিতুকে দেখি আমাদের স্কোরারের পেছনে দাঁড়িয়ে স্কোর বুকে উঁকি দিচ্ছে। আমাকে দেখে বলল, 5 উইকেটে 49 পারবি না তোরা, হাতে আছে 3 উইকেট, 47 তুললে তবেই জিত, পারবি না, হেরে যাবি। বলে চিতু হাসতে লাগলো। তোর খেলা নেই আজ? হচ্ছে গ্রিয়ার মাঠে, আমরা ব্যাট করছি, আমি আউট। ভাবলাম দেখে আসি এই মাঠে কি হচ্ছে। আমরা প্রায় জিতে গেছি, তোদের তো শোচনীয় ব্যাপার। মাঠে একটা হায় হায় শব্দ উঠল। তন্ময়ের সহজ ক্যাচ শর্ট লেগ ফেলে দিয়েছে। তন্ময়ের মুখ পাংশু। 50 মিনিট খেলে করেছে 18 রান। ব্যাপার কি, তন্ময় আজ এমন করে খেলছে? ননিদা প্যাড পড়তে পড়তে আমায় বললেন। আমি উত্তর দিলাম, যাদের আসার কথা তারা খেলা দেখতে এসেছে তো, তাই নার্ভাস হয়ে পড়েছে মনে হচ্ছে। সেলফিশ, নিজের জন্য খেলছে, টিমের জন্য খেলছে না। ননিদা গম্ভীর হয়ে বললেন। আর তখনই 57 রানের মাথায় আউট হলো ষষ্ঠ ব্যাটসম্যান, অফ স্পিনারের পঞ্চম শিকার। তোদের হয়ে গেল, চিতু চেঁচিয়ে বলল। ননিদা মাথা নিচু করে গ্লাভস পরছিলেন, চিতুর দিকে তাকালেন। কি হয়ে গেল? ননিদা গম্ভীর স্বরে চিতুকে জিজ্ঞেস করলেন। ম্যাচ হয়ে গেল। আজও তুমি ক্রিকেটের ক বুঝলে না, একটা কুলিই রয়ে গেলে। চিতুর রাগী মুখটা দেখার জন্য ননিদা আর অপেক্ষা করলেন না। উইকেটে পৌঁছে তন্ময়কে ননিদা কি যেন বললেন। অফ স্পিনারটি বল করছে। ননিদা প্রত্যেকটা বলে পা বাড়িয়ে ব্যাটটা শেষ মুহূর্তে তুলে নিয়ে প্যাডে লাগাতে লাগলেন। ওদিকে হঠাৎ তন্ময় পরপর 2টো স্ট্রেট ডাইভ থেকে 8 রান নিল। ননিদার দিকে রয়েছে অফ স্পিন বোলারটি, ওকে একটার পর একটা মেডেন দিয়ে যেতে লাগলেন ননিদা, কিন্তু তন্ময়কে এদিকের উইকেটে খেলতে দিচ্ছেন না। 2-1 রান নেওয়ার জন্য তন্ময় ছুটে এসেছে, ননিদা চিৎকার করে বারণ করেছেন। নিজের 48 রানে পৌঁছে তন্ময় গ্লান্স করেই দৌড়লো 2টো রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করবে বলে। দৌড়বার আগে লক্ষ্য করেনি শর্ট স্কোয়ার লেগ বল থেকে কতটা দূরে। তন্ময় ফিরে তাকিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে রইল। আর কিছু করার নেই তার। স্কোয়ার লেগের ছোঁড়া বল উইকেট কিপার ধরেছে, তন্ময় চোখ বন্ধ করে ফেলল। হাউজ দ্যাট! চিৎকারে অন্য মাঠের লোকও ফিরে তাকালো। তন্ময় আস্তে আস্তে চোখ খুলে দেখল ননিদা হাসছেন। তারপর মাথাটা কাত করে রওনা হলেন। তন্ময় চোখ বুজিয়ে থাকায় দেখতে পায়নি ননিদা কখন যেন ছুটে তাকে অতিক্রম করে নিজে রান আউট হলেন। ননিদা প্যাড খুলছেন। বললাম, কি ব্যাপার? বললেন, ক্রিকেটে অসাবধান হলে যেমন মৃত্যু আছে তেমনি আত্মহত্যাও আছে। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করে এখন আমার হবেটা কি? তার থেকে যার ভবিষ্যৎ আছে সে খেলুক। পরের ওভারে তন্ময় 2টো ওভার বাউন্ডারি মারল। আমরা জিতে গেলাম। ওকে কাঁধে তুলে আনার জন্য আমরা মাঠে ছুটে গেলাম। বহুক্ষণ পর তাঁবু তখন প্রায় ফাঁকা। দুর্যোধন এসে আমায় বলল, বাবু দেখিবারে আসো।
ওর সঙ্গে তাঁবুর পেছনে গিয়ে দেখি ফেন্সের ধারে তন্ময় ব্যাট নিয়ে একটা কাল্পনিক বলে ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলে স্ট্যাচুর মতো হয়ে আছে, আর ননিদা পেছনে দাঁড়িয়ে। দেখো পাটা কোথায়, বলের লাইনের কত বাইরে। কাল থেকে 200 বার রোজ শ্যাডো প্র্যাকটিস করবে, 200 বার। ননিদার আখ্যান এখানেই শেষ। খুব শিগগিরই আবার আসছি, সঙ্গে থাকবেন।